নাজমুল ভাই, লাইভে আসছি। তোমরা আগে লিখো খাতার উপরে, কারণ আমাদের এখন হলো প্রথমে আত্মবিশ্বাস দরকার। আহ, কারণ আমাদের হাতে সম্ভবত আমরা কয় মাস ধরতে পারি বলো তো? আমাদের হাতে কতদিন জি সময় স্যার, আছে? জি স্যার, আমরা লাইভে আছি স্যার। ওকে, ওকে, ঠিক আছে। আমি শুরুতে থিওডোর রুজভেল্টের একটা বিখ্যাত কথা ছিল যে বিলিভ ইউ ক্যান, ইউ আর হাফ ওয়ে দেয়ার। একজন, যদি সম্ভব হয় এখানে মিউট করা, তোমরা চাইলে করতে পারো নিজে নিজে। নতুন ভাই, ওরা কি আনমিউট করতে পারবে? আনমিউট করার সুযোগ দিন। জি স্যার, তো আচ্ছা। হ্যাঁ, বিলিভ ইউ ক্যান, ইউ আর হাফ ওয়ে দেয়ার। যে আপনি যদি বিশ্বাস করেন যে আপনি এই কাজটি করতে পারবেন, তাহলে তাহলে আপনি কাজটির অর্ধেক পর্যন্ত এগিয়ে গেছেন। তো এখন আমাদের এই নতুন পরিবর্তিত ফলাফল 46 BCS এর মধ্যে আমাদের একটা অংশ বেশ অগ্রগামী এবং অনেক দূরে গিয়ে এসেছে। অলমোস্ট তারা এমন একটা সময় এসে পৌঁছেছে যখন তারা পরীক্ষার হলে বসবে, পরীক্ষার জন্য প্রস্তুত। ঠিক এই মুহূর্তে একদম নতুন করে আমাদের আবার 10,000-এর উপর প্রার্থী, আবার আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি। এখন ওই যে খরগোশ এবং কচ্ছপের যে গল্পটা ছিল, সেটার মতোই কিন্তু এখানে। তো এখন আমার এই সময়ের মধ্যে আমরা একটা প্ল্যান তৈরি করব, যে প্ল্যানের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। তো প্রথমে আমি এই কথাটা আরেকবার বললাম, যে থিওডোর রুজভেল্টের সেই আলোচিত কথাটা, যে বিলিভ ইউ ক্যান, মানে তুমি শুধু বিশ্বাস করবে যে আমি পারবো। যেটা আমি কোন একটা ক্লাস বলছিলাম যে আল্লামা ইকবালের বিখ্যাত কথা, যে ইয়াকিনে মুহকাম আমলে পায়হাম মোহাব্বতে ফতে আলম, জিহাদে জিন্দেগানি মে ইয়ে হে মজদু কে শমশেরে। মানে ইয়াকিনে মুহকাম, সেলফ কনফিডেন্স। ক্লাসের শুরুতে আমি আবার বললাম, এখানে অনেকে লাইভে আসছো, কে কোন জায়গা থেকে লাইভে দেখতেছো আমি জানি না, হয়তো কমেন্ট বক্সে লিখতে পারো যে কোন জায়গা থেকে। অদিতির পেজ থেকে ক্লাসটা লাইভ হচ্ছে। উম, তো তোমরাও লাইভে শেয়ার করতে পারো, মানে কোনো উত্তর আমি হয়তো পরে দেখবো। ওকে। তো প্রথম কাজটা হলো, আমাদের প্রস্তুতির শুরুটা হইলো, আমি আবার বললাম, যে সেলফ কনফিডেন্স। যে ইকবালের কথাটা ছিল ইয়াকিনে মুহকাম আমলে পায়হাম। ইয়াকিনে মুহকাম মানে হলো সেলফ কনফিডেন্স, মানে আমি পারবো। আর থিওডোর রুজভেল্টের এই সেই বিখ্যাত কথাটা থাকার কমেন্ট বক্সে লেখা লাগবে না। আমি ফেসবুকে লাইভে যারা আছো আমি পরে দেখতে পারবো, তোমরা এখানে লেখার দরকার নেই। জুমে যারা আছো তাদের কোনো কিছু লেখার দরকার নেই, তোমরা একটু মনোযোগ দিয়ে এক ঘন্টা কথা শোনো। বিলিভ ইউ ক্যান, ইউ আর হাফ ওয়ে দেয়ার। শুধু আমাদের টার্গেট হলো যে ইনশাআল্লাহ এই 46তম বিসিএস এর যে আমি, মানে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছি, আমি রিটেন এবং ভাই ভালো করব, এবং 100 জনের মধ্যে থাকবো, সর্বোচ্চ 200 জনের মধ্যে আমি থাকবো ইনশাআল্লাহ। এই যে প্রচন্ড আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস তোমাকে অর্ধেক রাস্তায় নিয়ে পৌঁছাবে। আর আল্লামা ইকবালের ভাষায় প্রথমটা ছিল আত্মবিশ্বাস, ইয়াকিনে মুহকাম। আর সেকেন্ড অপশনটা ছিল যে আমলে পায়হাম, রিলেন্টলেস ওয়ার্ক, এই বিরামহীন কর্মতৎপরতা। মানে আমি এখন প্রচন্ড গতিতে কাজ করব। তো আমি সবাইকে উম, আজকে আমি আবার বললাম, একটু আমি আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাসটা লেট হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, এই জন্য আমি একটু প্রথম দিকে অগোছালো ভাবে কথা বলতেছি। হ্যাঁ, ওকে। তো আমি প্রথম যে কথাটা বললাম সেটা হলো সেলফ কনফিডেন্স। মানে আমি, আমার দ্বারা হবে, আমি পারবো, এই কথাটা আমি কনফিডেন্স, আমার দ্বারা এটা সম্ভব। শুধু তুমি এই বিশ্বাসটা করো, তারপরে আমরা সহযোগিতা করব, গাইড করব কিভাবে পড়লে মানে আমরা দ্রুততম সময়ে মহাসমুদ্রকে একটা পুকুরের মতো বানাতে পারি। অর্থাৎ শর্ট বাট স্মার্ট, অল্প সময়ের মধ্যে এই বিশাল সিলেবাসটাকে কিভাবে নিয়ন্ত্রণ নিতে পারবো, সেটা নিয়ে কিন্তু আমি আজকে পর্যালোচনা করবো ইনশাল্লাহ। তারপরে সেকেন্ড হলো, আমি তোমার বলি একটু, দ্বিতীয় কথাটা আমরা যেটা বলতে চাই সেটা হলো, মনে রাখবা যে ক্যান ইউ টেল মি, মানে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গিফট দ্যাট ইউ ক্যান গিভ সামওয়ান। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার কোনটা, যেটা আমরা মানুষকে দিতে পারি? কে বলতে পারবে কিনা? কমেন্ট বক্সে বলতে পারো চাইলে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।
তোমাদের কি আনমিউট করার অপশন নাই? আনমিউট কি হচ্ছে না? একজন কি আনমিউট করে কথা বলতে পারবা? আনমিউট কি হয় না? আনমিউট হচ্ছে কি হচ্ছে না? ইয়েস অর নো? হয় না, হ্যাঁ। এই তো, এবার হয় কিনা বলো তো? জি স্যার। আনমিউট জি করা স্যার। যায়? ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। সেকেন্ড হলো টাইম। এখন আমি আমি বললাম, আহ, তাহলে বলা হলো যে হোয়াট ইজ দ্য, তাহলে দ্য বেস্ট গিফট হুইচ ইউ ক্যান গিভ সামওয়ান ইজ ইউর টাইম, বিকজ বাই গিভিং টাইম উই ইউজুয়ালি গিভ আ পার্ট অফ আওয়ার লাইফ। সময় দেওয়ার মাধ্যমে আমরা জীবনের একটা অংশ দান করি। এখন তোমাদের কাজ হলো এখন নিজেকে সময় দেয়া, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এখন নিজেকে সময় দেয়া। আমরা আমি এই যে 3 মাস, আগামী 3 মাস সময় আমরা টার্গেট নিতে পারি, 3 মাস অন্তত পক্ষে সময় পাচ্ছি। 3 মাস সময়ে আমি স্যার শুধু সিআইডি নিজেকে তদন্ত invest- যদি স্যার পিএসসির অনুকূলে আসে পরে তাহলে পরে স্যার আনুমানিক। এগুলো এখন প্রশ্ন না, এগুলো কোনো প্রশ্ন তোমাদের দরকার নেই, আমার কথা শুনবা, পরে ক্লাসের মধ্যে প্রশ্ন করবা। তারপরে আহ, আমি দ্বিতীয় বললাম যে টাইম, নিজেকে এখন সময় দেয়া। ওকে, নিজেকে সময় দেব, এবং যত টিউশন আছে, ছোটখাটো কাজ আছে, এগুলো তুমি অলমোস্ট ছেড়ে দিবা। কারণ যত বেশি পরিমাণে এঙ্গেজমেন্টে থাকবা, ততই তোমার প্রস্তুতি এখানে দুর্বল থাকবে। কারণ মনে রাখবা, অনেক সাধনার পরে একটা প্রিলিমিনারি টেকা কিন্তু তো চারটিখানি বিষয় না। তোমরা যারা দ্বিতীয়বারে টিকছো, তোমরা কিন্তু অল্প 2-1 নম্বরের জন্য কিন্তু ছিটকে পড়েছিলে। এই যেহেতু একটা আমি পেয়ে গেছি, এখন আমার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছতে হবে। তো সেজন্য আমি তোমাদের কাছে একটা আর্জি জানাবো, আজকের পর থেকে তোমার টিউশন বন্ধ। যদি কোনো, কত টাকার দরকার, কি কি দরকার তোমার, এগুলো কারো কাছ থেকে হেল্প নাও, ধার নাও, প্রয়োজন ধার নাও, নো প্রবলেম। আমরা অনেকে ধার দেওয়ার জন্য প্রস্তুত আছি। 3 মাস তুমি ধার করে চলো, কিন্তু এই 5,000 10,000 টাকার জন্য তুমি তোমার মহামূল্যবান সময় কাউকে দান করবা, এর চেয়ে নিজের প্রতি বেইনসাফি আর হতে পারে না। তো আমি তোমারে বললাম যে এই সময়টা টোটালি আমি আমাকে দিতে চাই। যারা চাকরিতে আছো, আমি মনে করি ছুটি আমার অধিকার। সেই অধিকারটা, চাকরিতে ছুটি আছে, ছুটি আমার অধিকার, সেই অধিকারটা আমি নিতে পারি। এখন সেই অধিকারটা নেওয়ার তোমার সময় আছে, সুযোগ আছে। 100% সম্ভব। বাংলাদেশের সব চাকরিতে এই সময় নেওয়া যায়। ওকে, তাহলে আমি এই জন্য আমি বললাম যে টোটাল এখন প্রথমত আমি প্রথম কাজটা বললাম যে সেলফ কনফিডেন্স, যে আমি পারবো, এবিসিএস আমার হবে। এবং আমি সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে, যারা ফার্স্ট টাইমে প্রস্তুতি নিচ্ছিল তাদেরকে ওভারকাম করে আমি পারবো। আমি কোন একটা যুদ্ধের, কোন একটা 45তম বিসিএস মনে হয় বলছিলাম, মোতার যুদ্ধের কথা। মোতার যুদ্ধের মধ্যে ও মাত্র 3,000 3,500 সৈন্য, লক্ষাধিক সৈন্যকে মোকাবিলা করে কিন্তু মানে যুদ্ধটা মানে জয়ের পর্যায়ে গিয়েছিলেন। বা ওই যে জিব্রাল্টার প্রণালী, যে জাবাল আর তারিক, তারিক বিন জিয়াদ যখন স্পেন দখল করলেন, এটা ক্ষিপ্রতা। তো একটা প্রচন্ড ক্ষিপ্রতা তোমার থাকা দরকার, যে ইনশাল্লাহ আমার দ্বারা হবে। এবং আমি এই প্রস্তুতির জন্য পুরো সময়টা আমি এখন ইউটিলাইজ করবো প্রপারলি। ওকে, ডান। তারপরে দেখো, এখন প্রস্তুতিতে আমরা কি কাজ করতে পারি। দাঁড়াও একটু, আমার একটা হঠাৎ করে একটা ভিন্ন কথা মনে পড়ছিল। 3 কোশ্চেন্স টু দ্য ওয়াইজ ম্যান, মনে রাখবা। আমি ক্লাসের শুরুতে একটু আলোচনাটা করে নিই। হঠাৎ করে মনে, যে একজন প্রাচীন জ্ঞানী ব্যক্তিকে 3টা কোশ্চেন করা হয়েছিল বলে মনে করা হয়। 3টা কোশ্চেন কি কি? 3 কোশ্চেন্স টু দ্য ওয়াইজ ম্যান। আমি এটা আমি একটু, আমার একটু অনুমতি দাও, আমি একটু প্রাসঙ্গিক হইলে একটু কথাটা বলে নিই। 3 কোশ্চেন, 3 কোশ্চেন টু দ্য ওয়াইজ ম্যান। ওয়াইজ ম্যানকে, প্রাচীন কোন একজন জ্ঞানী মানুষকে 3টা প্রশ্ন করা হয়েছিল মনে করা হয়। একটা প্রথম প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম ইন আওয়ার লাইফ? কমেন্ট বক্সে লিখো, কমেন্ট বক্সে লিখো, বলো হোয়াট ইজ দ্য বেস্ট টাইম ইন আওয়ার লাইফ, কে বলতে পারবে? থ্যাংক ইউ সো মাচ। ইয়েস। তো অনেকে প্রাচীন ওই জ্ঞানী ব্যক্তি তার শিষ্যদেরকে জিজ্ঞেস করলেন যে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় কোনটা। তখন অনেকে বললো যে ম্যারিড লাইফ, চাইল্ড লাইফ, স্কুল লাইফ, মানে বিভিন্ন রকমের উত্তর দিলেন। হ্যাঁ, আনমেরিড লাইফ, ব্যাচেলর লাইফ, বিভিন্ন রকম উত্তর দিলেন।
তো তিনি কোনোটাই কিন্তু গ্রহণ করেননি। তিনি বললেন যে, উত্তরে বললেন যে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম, তিনি উত্তরে বললেন যে নাও ইজ দ্য বেস্ট টাইম, নাও। তো তোমার ক্ষেত্রে মনে রাখবে যে এটা শুধু এটা মনে রাখবে যে নাও যদি বেস্ট টাইম হয় তাহলে জীবনের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমার বেস্ট টাইম হচ্ছে। ওকে, দ্বিতীয় কোশ্চেনটা করা হয়েছিল তোমার ইয়া, হোয়াট ইজ ইউর বেস্ট কোম্পানি, হোয়াট ইজ ইউর বেস্ট কম্পেনিয়ন, কম্পেনিয়ন, হোয়াট ইজ ইউর বেস্ট কম্পেনিয়ন, তোমার সবচেয়ে ভালো সঙ্গী কে? এবার এর উত্তরে বলো তোমরা কি বলতে চাও, কমেন্ট বক্সে দেখতে চাই। তুমি, আমি, একজন লিখছে বুক। সবচেয়ে ভালো সঙ্গী কে? সবচেয়ে ভালো সঙ্গী মাই সেলফ। ওকে, আরো বলো দেখি আমি। হোয়াট ইজ ইউর বেস্ট কম্পেনিয়ন, তোমার জীবনের সবচেয়ে ভালো সঙ্গীটাকে? চমৎকার প্রশ্ন না? আরো উত্তর দেখতে চাই। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, মাদার, কি টাইম, আল্লাহ, অনেক কিছু লিখতেছো। হ্যাঁ, সোল, আত্মা। ওকে, থ্যাংক ইউ। ওকে, টাইম। কিন্তু উনি উত্তরে বললেন, আহ দেখো উনি উত্তরে বললেন দ্য পার্সন, দ্য পার্সন উইথ হোম or the thing with which I am now. তো উনি বললেন যে যে ব্যক্তির সাথে আমি এখন বিদ্যমান অথবা যে বস্তুর সাথে আমি এখন বিদ্যমান সেই আমার সবচেয়ে ভালো কম্পেনিয়ন। চমৎকার। দেখো, প্রথম প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য বেস্ট টাইম, ধরো তোমার বেস্ট টাইম কি, এখন আমার বেস্ট টাইম কি, নাও, এখন আমার সবচেয়ে উত্তম সময়, আমি আমার জীবনের সবচেয়ে উত্তম সময় এখন আছি। আর হোয়াট ইজ ইউর বেস্ট কম্পেনিয়ন, সবচেয়ে ভালো সঙ্গীটাকে? তখন উত্তরে বলল, তিনি বললেন যে দা পার্সন অর থিং উইথ হুম অর হুইচ আই এম নাও। ধরো তোমরা এখন আমার সাথে আজ সময় কাটাচ্ছ, আই এম ইউর বেস্ট কম্পেনিয়ন। তোমরা আমার সাথে, তোমরা আমার সাথে আছো, তোমরা আমার বেস্ট কম্পেনিয়ন। কিন্তু এই মুহূর্তে যদি আমি দুপুরবেলা কি রান্না করব, রাতে কি খাবো, এই বিষয় নিয়ে চিন্তা করি অথবা অন্য কোনো কিছু চিন্তা করি, তাহলে আমি বেস্ট কম্পেনিয়নের সাথে বেস্ট সময়টা ব্যয় করলাম না। অর্থাৎ তোমার কাজ হলো এই যে প্রত্যেকটাতে মন, ধরো যেই টাইমটাতে আমি আছি, ধরো আমি এখন বেস্ট টাইমে আছি, এখন আমি, ধরো আমি বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে আমি একটা পড়াশোনা করব, ওই টপিকটাই আমার বেস্ট কম্পেনিয়ন। এখন আমি ধরো শতকরা লাভ ক্ষতির সুদ কষা আমি অঙ্ক করছি, ওই টপিকটাই হলো আমার বেস্ট কম্পেনিয়ন। আমি এখন ভাত খাচ্ছি, খাবার খাচ্ছি, ওই খাবারটাই আমার বেস্ট কম্পেনিয়ন। নামাজে দাঁড়াইলাম, পড়ছি, এই যে আধ্যাত্মিক কমিউনিকেশন, স্রষ্টা আছেন, বেস্ট কম্পেনিয়ন। আল্লাহ তো সব জায়গায় সবসময় আছেন বিরাজমান, কিন্তু আমি যখন মানে যে কাজটা করবো সেটাই হলো আমার বেস্ট কম্পেনিয়ন। আর লাস্ট কোশ্চেনটা বলে দিল, তৃতীয় কোশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ার্ক, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ার্ক, বেস্ট ওয়ার্ক, বুঝছো কিনা? ওই উনি বলছিলেন যে ওনার উত্তর ছিল টু ডু গুড or to wish good for others, to wish good for others, বুঝছো? তো ওই ওয়াইজম্যান বললেন, এটা ধারণা করা হয় যে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, যে কোনো কোনো একজন প্রাচীন প্রাচীন জ্ঞানী ব্যক্তির সাথে এই অ্যানেকডট, এই গল্পটা প্রচলিত আছে। তো তিনি শেষ কথা বললেন যে কারোর জন্য ভালো কিছু করা অথবা ভালো কিছু না করতে পারলেও তার জন্য শুভকামনা করা, এটা হলো সবচেয়ে ভালো উত্তম কাজ। এবং এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মেও কিন্তু এরকম যে মোহাম্মদ বলছেন যে তুমি নিজের জন্য দোয়া করার আগে অন্য কারোর জন্য দোয়া করো, অন্য কারোর শুভকামনা, অন্য কারোর ভালো চাও, তাহলে সেটা নিজের জন্য কাজে লাগবে, ওসিলা হিসেবে কাজ করবে। ওকে, হ্যাঁ, এবার তোমরা কি উত্তর বলো, আমরা কি এখন আমাদের জীবনে সবচেয়ে ভালো সময় আছি? আছে ইনশাল্লাহ, ভালো এখন সময়। তুমি কি তোমার জীবনের এই মুহূর্তে ইনশাল্লাহ আছি। সবচেয়ে বেস্ট কম্পেনিয়ন কি খুঁজে পেয়েছো? হ্যাঁ, জি পাচ্ছি মনে ইনশাল্লাহ। হয়। স্যার অলওয়েজ যেই সময়টা যাইবা, ভাত খাচ্ছ একদম পুরো কনসেন্ট্রেশন, খুব মজা করে ভাত খেতেছো আর এদিক দিয়ে ক্রিকেট খেলা চিন্তা করতেছো, তাহলে হবে না।
যে সামনে আছে, তুমি তোমার সামনে তোমার বোন আছে, ভাই আছে, স্ত্রী আছে, বয় হাজবেন্ড আছে, ওয়াইফ আছে, বাচ্চারা আছে, তুমি বাচ্চাদের সাথে আছো, একদম কনসেন্ট্রেশন তার সাথে এখন আমি পুরোপুরি ভাবে সময় কাটাচ্ছি। দেখো এটাকে অসাধারণ একটা উত্তর ছিল। এর মধ্যে প্রত্যেকটা বিষয় তোমার একটা আকর্ষণীয় হয়ে উঠবে। হাওয়েভার, আমি কথা বলার উদ্দেশ্য হলো আমরা আমাদের জীবনের বেস্ট টাইমে আছি। আর আমার সামনে যে এখন প্রত্যেকটা যে টপিক গুলো আসবে, প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা টপিকের সাথে আমি যখন কাটাবো, আমি আমার বেস্ট কম্পেনিয়নের সাথে কাটাবো, আমি আমার একটা প্রিয় সব বিষয়টার সাথে কাটাচ্ছি, তাহলে দেখবা যে একটা ভালো আউটপুট আসবে। এটা একটা আধ্যাত্মিকতা। ওকে, আচ্ছা, এরপরে তারপরে তারপরে তোমার তোমার এবার আমি তৃতীয়ত বলতে চাচ্ছি আমাদের রিটেন পরীক্ষার জন্য আমরা উম, উম, আহ, এটা এবার তোমার ইয়াটা হলো স্টাডি প্ল্যান। স্টাডি প্ল্যান ফর, আমি আবার বললাম 46 বিসিএস রিটেন। স্টাডি প্ল্যানটা কি হবে শোনো। আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করি এই মুহূর্তে। আমি তোমারে বলবো যে আগামী 3 মাস তুমি অন্তত পক্ষে, আমি তোমারে মানে 60 ডেজ বলতে পারি আর কি, 2 মাসের কথা বলি, 60 ডেজ। 2 মাসে তুমি যেই কাজটা রেগুলার করবা, ঠিক আছে? তোমরা, আমার প্রথম পরামর্শ হলো, 1 নম্বরে প্রথম কাজ হলো, বললে আগে বলো শুনবা কিনা, একদম ইয়েস নো বলো, কথা দাও। ইয়েস স্যার। ইয়েস Yes, স্যার। 1 নম্বর কাজ হলো শুনবো ইনশাল্লাহ স্যার। প্রস্তুতির প্রথম কাজ, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস। এটা কি কেউ করছে এই পর্যন্ত? যে এই বিগত সালের প্রশ্নগুলা কেমন আসলো, ইংলিশের গত 5টা প্রশ্ন, এমন কেউ আছো কিনা যে 5টা প্রশ্ন আমি পড়েছি, উত্তর জানার দরকার নেই, বাংলাদেশে অ্যাফেয়ার্স এর গত 5-7 বছরের প্রশ্নগুলো আমি পড়েছি, এমন কেউ আছো? এনিওয়ান? জি স্যার, আমি পড়েছি। থ্যাংক ইউ। আবার অনেকে কিন্তু হয়তো নাই। ধরো তোমার কাজ হলো, পড়েছি। হ্যাঁ থ্যাংক ইউ, তোমার কাজ হলো প্রশ্ন ব্যাংকটা, উত্তর জানার কোনো দরকার নেই, প্রশ্ন ব্যাংকটা নিবা। নেয়ার পরে তুমি কি করলা, যে এই প্রশ্নটা আসলো বাংলাদেশের সংবিধানের কতটা সংশোধনী আসছে, তুমি পারি, আস্ক ইউর সেলফ, বুঝছো? আস্ক ইউর সেলফ। আমি ওই প্রিলিমিনারির আগে ক্লাসে একটা কথা বলছিলাম, দাঁড়াও একটু আমি তোমারে বলি, তুমি খাতার উপরে একটা লেখা বাইরে রেখো। বিসিএস আল্লাহ। প্রার্থী যারা, তাদের একটা হুম। স্লোগান আছে। বিসিএস প্রার্থীদের লেখা, খাতার উপরে স্লোগানটা একটু লেখা রাখো, খাতার উপরে স্লোগানটা একটু লেখা রাখো। স্লোগান, স্লোগান আমার সবসময় মনে রাখবা, ভাইবার আগ পর্যন্ত, আস্ক মি এনি কোশ্চেন, আই এম অলওয়েজ রেডি টু আনসার। টু আনসার। আর তুমি আমার যে কোনো প্রশ্ন করো, আমি তোমার আস্ক মি। বোর্ড, বোর্ড কিন্তু ক্লিয়ার, আমার মনে হয় যে বোর্ড তো একদম ক্লিয়ার, দেখতে পাচ্ছ না? জি স্যার। জি স্যার। খাতার উপর লেখা রাখো, আমিও আমার পেজে দিয়ে রেখেছি সেটা। আস্ক মি এনি কোশ্চেন, আই এম অলওয়েজ রেডি টু আনসার। মানে তুমি আমার যে কোনো প্রশ্ন করতে পারো, তুমি আমার বলতে পারো বাংলাদেশ ভারতের বিদ্যমান সংকটের নাম কি। ওকে, আমি বলবো যে সীমান্ত সমস্যা কি কি আছে, সীমান্ত হত্যাকাণ্ড, বাণিজ্য ভারসাম্য, এই যে বিভিন্ন গুলা, তিস্তা পানি চুক্তি। তো এই যে আমার যে কোনো প্রশ্ন করতে পারো, আমি আমার সাধ্য মতো উত্তরটা দেওয়ার চেষ্টা করবো। আমি যদি নাও পারি, উত্তর না পারলেও কিভাবে সুন্দর করে গোছাইয়া না বলা যায়, সেটা কিন্তু একটা শিল্প, আর্ট। তো এটা সবসময় মাথায় রাখবো যে মানে কনভারসেশনের মধ্যে, যে ফ্রান্সিস বেকন বলছেন রিডিং মেক্স এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, এন্ড রাইটিং এন এক্সাক্ট ম্যান। তাহলে কনফারেন্স মানে মুখের কথায়, মানে টক শো এর মতো কথা বলা, এটা খুব একটা জরুরি কাজ। ওকে, এরপরে তো আমি বললাম যে প্রিভিয়াস কোশ্চেন গুলা অ্যানালাইসিস করবা, প্রশ্নটা ধরলা, ধরার পরে আস্ক ইউরসেলফ, এই প্রশ্নটা যদি আমাকে করা হয়তো, আমার লিখতে দেওয়া হইলে আমি কতটুকু প্রস্তুত, আমি কতটুকু ফিট। তুমি দেখবা যে কোনো প্রস্তুতি ছাড়াই তুমি 60%, 70% তুমি ফিট। আমি আবার বললাম, তুমি যদি মনে করো যে 3 মাসে রিটেনের প্রস্তুতি নিবা, এটা একটা বোকামিপূর্ণ ধারণা। অলমোস্ট তুমি একটা প্রস্তুতিতে আছো, এই এই আত্মবিশ্বাসটা রাখো।
তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি অলমোস্ট 60% প্রস্তুতি তোমার নিয়ে আছে। তো আমার কথা বিশ্বাস, তুমি শুধু এইটাই করো। 60% অলমোস্ট প্রস্তুতি নিয়েছে, তুমি একদম নতুন করে পুরো বিসিএস রিটার্নের প্রস্তুতি নিচ্ছ না, অলমোস্ট তোমার ভিতরে প্রস্তুতি আছে। যেমন ধরো আমি বলি, ধরো বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকারগুলা কি কি, এটা কি তোমার কাছে নতুন কিছু, নাকি অলমোস্ট তোমার একটা ধারণা আছে? ধারণা আছে। আমি ধারণা বলো, আছে স্যার। ধরো তোমার বললাম আমি, এই যে আমি একটু পরে টপিক গুলোর নাম বলবো। বাংলাদেশের ধরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রির সম্ভাবনা এবং চ্যালেঞ্জ এবং সম্ভাবনা গুলা কি কি, তোমার কি একেবারে অপরিচিত, নাকি একটা অলমোস্ট একটা বিদ্যমান একটা ধারণা তোমার ভিতরে আছে? জি স্যার, ধারণা আছে তো বলো। আছে অবশ্যই স্যার। আছে, অলমোস্ট তুমি 60% নিয়ে আছে, এখন এটা ফার্নিশ করা হলো কাজ, তাহলে তুমি ভয়ের কোনো কারণ নাই। তুমি যেই প্রশ্নটাই পড়বা দেখবা যে তুমি প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ো, পড়ার পরে দেখবা যে তোমার একদম পুরো ওহিনাজিল হয়েছে, এই প্রথমবার তুমি দেখলা এমন কিছুই না, তোমার অলমোস্ট ধারণার আশেপাশে আছে। এখন আমি এটাকে কিভাবে একটু ফার্নিশ করা যায়, সেটা হলো আমার কাজ। ঠিক আছে, তাহলে প্রথম কাজ আমি কি বললাম বলো, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস। প্রিভিয়াস অ্যানালাইসিস। কোশ্চেন গুলো কি শুধু পড়া যাবো? মনে রাখবা, প্রশ্ন অ্যানালাইসিস করার সময় মনে রাখবা এক দুইটা কিছু কিছু প্রশ্ন আছে ওই সময়ের জন্য, 2005 সালের জন্য এটা ফিট ছিল, এরপরে বাদ হয়ে গেছে, আর কোনো কাজ নেই। ধরো বললো যে ওই সময় রাষ্ট্রপতি কে ছিল, এটা কি আমার দরকার আছে আর এখন? না স্যার। ওই না। ওই সময় সমসাময়িক যেটা আছে এগুলো বাদ দিয়ে ফেলো। আর যেটার দেখবো যে পারপিচুইটি আছে, যেটা ধরো একটা দীর্ঘমেয়াদী এটার প্রভাব আছে, মনে হয় যে এটা এখনো গুরুত্বপূর্ণ, ওই প্রশ্নটার ক্ষেত্রে তুমি চিন্তা করবা যে আমি আমি কতটুকু এখানে ফিট। তাহলে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমি কি বললাম, আমরা কি প্রশ্নটা পরেই চলে যাব, নাকি প্রশ্নটার সাথে নিজের অবস্থানটা একটু যাচাই করে নেবো? হ্যাঁ বা না, কি কি বলো, একজন রিপ্লাই করো। থিঙ্ক করতে হবে। মানে ঠিক করবা যে আমি, ধরো আমি অনেক প্রশ্ন একবার পরীক্ষার হলে যে তুমি পড়ছো, কোনো ধরনের প্রস্তুতি নাও নাই, প্রস্তুতি ছাড়াই আমি কিভাবে গুছাইয়া উত্তরটা লিখতে পারি, কথা বলতে পারি। আমার এই ব্রেন স্টর্মিংটা খুব গুরুত্বপূর্ণ, খাতার উপরে লেখা রাখতে। ইউজ ব্রেন স্টর্মিং, মানে ব্রেন স্টর্মিং, ব্রেন স্টর্মিং। আরেকবার আমার আমার কথাটার সাথে আরেকবার মিলে নাও। 46তম বিসিএস এ তুমি যত প্রশ্ন পাইবা, সবগুলো প্রশ্নই তোমার লিখতে হবে। তুমি আগে বলো, সবগুলো প্রশ্নই কি তোমার পড়ার মধ্যে থাকবে, হ্যাঁ বা না বলো? না স্যার। থাকবে না। থাকবে না। অবশ্যই না, না অবশ্যই না। স্যার। তাহলে না থাকলে কি আমি উত্তর লিখবো না? তাহলে আমি যেহেতু অবশ্যই লিখবো এবং স্যার। লিখতেই হবে, তথাপি আমি কিভাবে লিখবো? তাহলে আমি, তাহলে ডান। তাহলে আমার প্রথম কাজ আমি তোমাদেরকে দিলাম। প্রথম কাজ প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস। প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস। তোমরা কি আমার প্রথম কাজ প্রথম কাজ বুঝতে পেরেছো? প্রিভিয়াস কোশ্চেন উইথ ব্রেন স্টর্মিং। জি স্যার। জি ওকে, স্যার। 2 নম্বরে হলো প্রতিদিন, যদি তুমি আমার প্রতিদিন 4 বিষয় পড়বো, প্রতিদিন 4 বিষয় পড়বো, 4 বিষয় পড়বো। আমি বলি 1 নম্বরে, আসো 1 নম্বরে আমরা নিয়ে আসি ইংলিশ। ইংলিশ ইংলিশ আমি চাই যে ইংলিশে 2 আওয়ার্স, এখানে 2 ঘন্টা সময় রাখবা, 2 আওয়ার্স। তোমার আপাতত কাজ হলো, ধরো ট্রান্সলেশন পাবলিক ফ্রি হ্যান্ড রাইটিং, দেখবা যে আমি এখানে ম্যাজিক আসতেছে, ফ্রি হ্যান্ড রাইটিং রাইটিং। আর 2 নম্বর হলো রিট্রান্সলেশন, মানে রিট্রান্সলেশন অবলিক প্যাসেজ অ্যানালিসিস। আমি 2টা কাজ দিলাম, 2টা কাজের সুদূর প্রসারী। এর আগে আমি একটা রিটার্নের একটা ওই প্রস্তুতিমূলক ক্লাস নিয়েছিলাম, সেখানে তোমরা কেউ যদি থাকো, আমি বলছি বাংলাদেশের সকল রিটার্ন পরীক্ষায় ঘুরে ফিরে 10টা টপিকের মধ্যে আসে। তোমরা কি এই ক্লাসটাতে কেউ ছিলা? এনিওয়ান? ছিলাম স্যার। ধরো ধরো তুমি দেখো ট্রান্সলেশন বা ফ্রি হ্যান্ড রাইটিংটা কিভাবে, সবগুলা তুমি যে কোনো বিষয়ের উপর লিখতে পারো। তাহলে ট্রান্সলেশন হয়ে যাচ্ছে,
সামারি ফ্রেম রাইটিং কিনা বলো, হ্যাঁ বা না বলো, ইয়েস নো বলতে থাকো। সামারি, Yes. ফর্মাল লেটার, ইনফর্মাল Yes. লেটার বা লেটার টু এডিটর, ফ্রেম Yes. রাইটিং, Yes, sir. Yes, শর্ট sir. নোটস, Yes, sir. প্যারাগ্রাফ, Yes, Yes. sir. সিমেটিক কোশ্চেন, Yes. সবগুলো হলো ফ্রেম। অর্থাৎ আমার কাজ হলো আমি যা ভাবি, আমি যা বলি তা আমি অনর্গল ইংরেজিতে লিখতে পারি। এখন এইটার জন্য আমরা এই কয়টা দিন সংগ্রাম করব কিভাবে ইমপ্রুভ করতে পারি। এবার তোমাদের জন্য আমি বললাম সামনে বেশ কয়েকটা চমকের ব্যবস্থা রাখছি ইনশাল্লাহ, যেন তোমরা ইমপ্রুভ করতে পারো। ওকে, তাহলে প্রতিদিন এটা থাকবে, ইনশাল্লাহ। তুমি 1 আওয়ার, এটা 1 আওয়ার মাস্ট থাকবে, এটা 1 আওয়ারই কাজটা করবাই। 1 আওয়ার তুমি একটা প্যাসেজ পড়বা, ডেইলি স্টারের সম্পাদকীয় পড়লা, বা রিলেটেড ওই টপিক গুলো, আমরা যে টপিক গুলো অ্যানালাইসিস করলাম, ধর বাংলাদেশের নির্বাচন নিয়ে তুমি ইয়া করলা, এই যে প্যাসেজ গুলা ডেইলি স্টারের সম্পাদকীয় বা বিভিন্ন আর্টিকেল গুলা পড়লা, পড়ার পরে তুমি কতটুকু বুঝতে পারছো, এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমার রিট্রান্সলেশন হবে এবং প্যাসেজ এটা 1 আওয়ার। এই কাজটা তুমি আগামী 60 ডেজ 1 আওয়ার তুমি করবা কিনা, হ্যাঁ বা না বলো। মনে রাখবা যে এটা এটা ডায়াবেটিকের ওষুধের মতো, তুমি 3 বেলা খাইবা, মানে 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 অপরিহার্যভাবে গ্রহণ করতে হবে। কারণ আমাদের ইংলিশের টার্গেট হলো, আমি পরের ক্লাসে লেখা দেবো, ইংলিশের টার্গেট কত বড় একজন, টার্গেট কত একজন বলে ফেলো। 140. 120 140, 120 বলো না, 140 টার্গেট রাখো, 120 মিস হবেন। 140 টার্গেট। আমার কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছো এগুলো হাবিজাবি কথাগুলো নেই, মনে রাখা যে ইংলিশ আমার যে এক্সপিরিয়েন্স, ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ইংলিশে খারাপ করে, একেবারে সাদা মাটা ইয়া থেকে আইসা, একেবারে মোটামুটি ব্যাকগ্রাউন্ড ইংলিশে ভালো না, এরা ইংলিশ, এদের মধ্যে অনেকেই আছে ইংলিশে 130-135 পায়। তোমরা কি আমার সাথে কেউ দ্বিমত পোষণ করতে চাও? আমি তোমার হাতে কলমে ক্লাসের মধ্যে দেখাবো। ধরো আমার এই যে আমার একদম আমাদের ব্যাচের স্টুডেন্ট 146, 135 এরকম ধরনের অ্যাভেলেবেল নাম্বার পেয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইংলিশ না, খুবই দুর্বল। আমি তোমার একটা খাতাও দেখাবো যেখানে আমি মার্ক দিছি ওকে, আমি খাতা খাতা দেখে মার্ক দিছি 20-8, ওই মানে 40% নাম্বার আমার কাছেও পাইছিল, সেখানে সে 140 পেয়েছে রিটেন পরীক্ষায়। মানে তোমার স্ক্রিনশট দেখাবো আমি মেসেঞ্জারে। তো এটা বললাম যে আহ, কারণ ইংলিশে যারা আমরা পড়াশোনা করি তা আমরা মনে করি যে মাই কোচ হোক, আমি মনে হয় কিছু একটা জানি। আমি কি জানি, আমি জানি ম্যাকবেথের যে ট্রাজিক হিরো, এটা নিয়ে আমি 5-7 পৃষ্ঠা লিখে ফেলতে পারবো, বুঝছো কিনা। হ্যামলেটের ম্যাডনেস নিয়ে আমি অনেক কিছু লিখতে পারবো, কিন্তু তাই বলে আমি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে আমি কিছু লিখতে পারবো না, কারণ আমার ধারণা নেই। এটা পুরাটাই হলো নতুন করে প্রস্তুতির বিষয়। তো সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ড যত দুর্বলে থাকুক, তুমি যদি রেগুলার প্রস্তুতি নিয়ে থাকো তাহলে আমাদের একটা ইংলিশে 140 টার্গেট। ওকে, ডান। সেকেন্ড, 2 নম্বরে তোমার, 2 নম্বরে আমি একটু আমার প্রসঙ্গের বাইরে হলেও যাই গেলাম। আমার প্রস্তুতির প্রশ্ন হলো মেন্টাল মেন্টাল এবিলিটি প্লাস ম্যাথ, ম্যাথ। আমি তোমার একটা মেন্টাল এবিলিটির কথা বলি একটু। আমি তোমরা আমি একজন তোমাদের সতীর্থ সহযাত্রী, আহ, পূর্বসূরি হিসেবে আমি বলতে চাই, ম্যাথ এবং মেন্টাল এবিলিটির মধ্যে যারা আমার মতো দুর্বল আছে, ম্যাথের মধ্যে একটা ম্যাথ ভীতি আছে বা একদম এক্সপার্ট না, তাদেরকে আমি বলবো যে মেন্টাল এবিলিটির উপরে অন্তত পক্ষে তুমি ধরো 60 আওয়ার্স একটা, ধরো উম, আমি 60 আওয়ার্স বললাম না, 40 আওয়ার্স একটা টাইম নাও, 40 আওয়ার্স একটা ম্যারাথন টাইম নাও, 40 আওয়ার্স। মানে তুমি এটার মধ্যে ধরো টার্গেট নাও অলমোস্ট 45 টার্গেট নাও, 45 টার্গেট। আমার ব্যক্তিগত পরামর্শ হলো ম্যাথ মেন্টাল এবিলিটির মধ্যে আগে মেন্টাল এবিলিটির উপর একটা মানে একটা আস্থা নিয়ে আসো। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আগে জি স্যার ম্যাথ নাকি আগে মেন্টাল এবিলিটি? মেন্টাল মেন্টাল Mental ability. আগে। মনে রাখবা যে প্রত্যেক আমার যদি মার্কশিট তুমি দেখবা সবগুলাতে মেন্টাল এবিলিটি 40-র উপরে, আর ম্যাথ হলো 25, 27, 23 এরকম নাম্বার। তাহলে আমি মোটামুটি আমার ম্যাথের ধকলটা আমি কি দিয়ে সামলাইতে পারছি বলো? মানে মেন্টাল Mental কারণ ability. আমার তুমি চাইলেও কিন্তু আমার ম্যাথ ইমপ্রুভ আমি নিজে করতে পারতেছিলাম না, মানে করা মানে হচ্ছিল না, মানে ওইভাবে আমি ইয়ে করে উঠতে পারতেছিলাম না। তো ফলে বিশেষত সিলেবাসটা যখন 35-এর পরে 34-এর পরে 35-36 এগুলাতে, তো এরপরে হলো টপিক বেসড ম্যাথ। টপিক তুমি অন্তত পক্ষে টপিক বেস ধরো, যেইটা করবা এটা কমপ্লিট করে ফেলবা। টপিক বেস ধরো, যেই টপিকটা আছে ধরো, শতকরা লাভ ক্ষতি সূত্র কষা আছে কিনা, ইয়ে শূন্য আছে কিনা বলো তো, ইয়েস স্যার সূচক আছে Yes, কিনা, sir. সূচক আসলে আমি পারবো 100%। এইভাবে করে তুমি ধরো 35 টার্গেট রাখলাম, ধরো এখানে 35, 30, অন্তত 25 এর নিচে যেন নাম্বারটা না আসে, তাহলে তুমি দুইটা মিলাইয়া আলটিমেটলি এভারেজ নাম্বারটা তোমার ঠিক করতে পারলা।
কথা কি ক্লিয়ার? Yes, sir. তাহলে Yes, sir. ম্যাথমেটিক্স 3 নম্বরে হলো তোমার সায়েন্স প্লাস আইসিটি। আমার কাছে আমি তোমার একটা যদি গরিবের পরামর্শ শোনো, এটা অনেক এখানে আমাদের টার্গেট হলো অন্তত 70-80% নাম্বার তোলা। সেখানে আমি প্রাথমিকভাবে, যদি তোমরা খুব কম সময়ের মধ্যে আছো, প্রিভিয়াস কোশ্চেন বেস সাজেশন তুমি সবগুলো যদি পড়ো, আমার কাছে মনে হয় প্রিভিয়াস কোশ্চেন গুলা যদি ইয়ে করো, তোমরা যারা এক্সপার্ট আছো বলো এখানে 60% কমন পড়ার সম্ভাবনা আছে কিনা বলো প্রিভিয়াস কোশ্চেন থেকে। জি Yes, স্যার। sir. 40% নতুন প্রশ্ন আসবে। তাহলে তুমি 100% নতুন না পড়া আগে 60% নিয়ন্ত্রণে আনো, 60%। এবং প্রথমে আইসিটি তে পড়বা, কারণ আইসিটি তে একটু কঠিন হইলেও পড়া অপেক্ষাকৃত কম এবং অংশটা কম। ইয়েস অর নো? রিভিশন। Yes, Yes, sir. sir. বলো এই দুইটার মধ্যে কোন সিলেবাস আগে শেষ করা সম্ভব? আইসিটি স্যার। ICT আর অফকোর্স কম্পিউটার। আইসিটি তে, অফকোর্স Yes, আইসিটি তে সম্ভব। তাহলে তুমি আইসিটির উপরে একটা দ্রুততম একটা ম্যারাথন স্টাডি দাও 2-3 ঘন্টা করে, রেগুলার প্রতিদিনের মধ্যে রাখো। তারপরে সায়েন্সের মধ্যেও তুমি প্রিভিয়াস কোশ্চেন গুলাতে একদম ভালো করে জোর দাও, মানে বিশেষত চার্ট গ্রাফ যেগুলো আছে না, এগুলা সহ ইয়ে করে ফেলো। এটা হলো আমাদের প্রতিদিনের এই 3টা বিষয়। 4 নম্বরে হলো 4 নম্বরে 4 নম্বরে আমাদের কি থাকতেছে বলো? বাংলাদেশ অ্যাফেয়ার্স, আর কি থাকে বলো? ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। অ্যাফেয়ার্স। এই দুইটার সাথে, এই দুইটার জন্য আমার নতুন থিওরি আছে। প্লাস এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে একটা আহ, এটা এটা কি বলো, ভাব পুত্র আর কি, মানে এটা কি, ভাব শিষ্য। বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ভাব শিষ্য হইলো, কে বলতে পারবা কিনা ভাব সমসাময়িক। শিষ্যের নাম কি? না, ভাব শিষ্যের নাম কি? রচনা স্যার, রচনা এসে থ্যাংক ইউ। হ্যাঁ, বাংলা এসে, ইংলিশ এসে। ইয়েস অর নো? Yes, অর্থাৎ sir. অফকোর্স, অবশ্যই বিসিএস রিটেন পরীক্ষায় বাংলা রচনা বা ইংলিশ রচনায় একটা রচনা থাকবেই, যেটা অবশ্যই কিসের সাথে সম্পৃক্ত বলো? বাংলাদেশ অ্যাফেয়ার্স আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। বাংলাদেশের সাথে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তাহলে এই লেখো, তাহলে এটার জন্য যে কাজটা করলো যে নিচে সাজেশন দিতে, আচ্ছা গুরুত্বপূর্ণ, আমি লেখা রাখো গুরুত্বপূর্ণ টপিক গুলোকে, গুরুত্বপূর্ণ টপিক গুলোকে একসাথে করে শর্ট হ্যান্ড নোট, একটি শর্ট হ্যান্ড নোট তৈরি করবো। শর্ট হ্যান্ড নোট তৈরি করব। আচ্ছা, আমি তোমারে বলতেছি শর্ট হ্যান্ড নোট তৈরি এটা করবে কিভাবে। গুরুত্বপূর্ণ টপিক একটু আছে, একটা এখনই আমি তোমাদের দেখাবো এবং আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, একটু দেখো। তাহলে এটার মধ্যে আসবে কি কি আমি বলি। হ্যান্ড নোটের মধ্যে কি আসবে দেখো। আহ, আহ, 1 নম্বর হলো ব্যাপ্তি হবে প্রতি টপিকের জন্য, প্রতিটি টপিকের জন্য জন্য 4-5 পৃষ্ঠা একটা টপিকের জন্য। আমি তাহলে মনে রাখবো যে পুরা ইয়া করবা না, মানে এখন যে আমি দেখাবো টপিক গুলা, আমি ইনস্ট্রাকশন আগে দিয়ে নিতেছি। বলো প্রতি টপিকের জন্য আমাদের কি থাকবে বলো? 4-5 পৃষ্ঠা। 4-5 পৃষ্ঠা। ওকে, 4-5 পৃষ্ঠার মধ্যে আমি নোট করব। আসবে কি 1 নম্বরে যা, আচ্ছা এবার বই থেকে টপিকটি দাগিয়ে পড়বো। এরপরে ডেফিনেশন
ডেফিনেশন, কোটেশন, ইনফরমেশন। ইনফরমেশন গুলো, ইনফরমেশন প্লাস পয়েন্টের নামগুলা, এর নামগুলো খাতায় নোট করব। ওকে, তোমরা খেয়াল করে রেখো, আমরা পরিধি বাড়াইতে পারবো না। একটা কমন টপিকের নাম বলো, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলা আলোচনা, ইংলিশ আলোচনা, সবগুলোতেই আসে, এমন একটা কমন টপিকের নাম বলো। নারী ক্ষমতায়ন। হ্যাঁ, কি? নারীর ক্ষমতা। নারী, নারী, হ্যাঁ, নারী, মুক্তিযুদ্ধ, নারী মুক্তিযুদ্ধ, নারী, জলবায়ু নারী নিয়ে পরিবর্তন, এসডিজি। জলবায়ু পরিবর্তন। ওকে ওকে, এসডিজি, ওকে ফাইন, অনেকগুলো আমরা পাবো এখানে। এখন দেখো, নারীর ক্ষমতায়নের মধ্যে আমি প্রথমে ধরো ডেফিনেশন বলো, নারীর ক্ষমতায়ন নিয়ে একটা দুইটা কি ডেফিনেশন, সিডো বা ইউএন উইমেন, বিভিন্ন ইয়া থেকে, এনসাইক্লোপিডিয়া থেকে, ডিকশনারি থেকে তুমি এম্পাওয়ারমেন্ট উমেনকে আমরা ডিফাইন করতে পারি কিনা, হ্যাঁ বা না বলো। ইয়েস স্যার, পারি স্যার। ছোটখাটো একটা তুমি ডেফিনেশন নিলা। ওকে, নারীর ক্ষমতায়ন নিয়ে, নারীর ক্ষমতায়ন রিলেটেড কোনো কোটেশন কি আমরা ব্যবহার করতে পারি? জি স্যার, পারি স্যার। জি স্যার। ওই যে যেটা আমরা সবাই ব্যবহার করি, কোনো কালে একা হয়নি কুজয়ী পুরুষের তরবারি, তাই না, এরকম বা এরকম ধরনের, বা ওই যে কাজী নজরুল ইসলামের as a woman I have no country, as a woman I want no country, as a woman my country is the whole world, কার কথা? ভার্জিনিয়া উলফ। নারী হিসেবে আমার ভার্জিনিয়া কোনো উলফ। দেশ নাই, আমার কোনো, আমি কোনো দেশ চাইও না, সারা পৃথিবী আমার দেশ, এই যে এম্পাওয়ারমেন্ট অফ উমেনের, এর মধ্যে কোটেশন। তারপরে তুমি ধরো ইনফরমেশন গুলো কি কি, ইনফরমেশন মানে হলো ধরো বাংলাদেশের প্রেক্ষাপটে 1972 সাল থেকে এই পর্যন্ত নারীর ক্ষমতায়নে কি কি কাজ করা হয়েছে, সরকার কি কি, কোন সরকার কি কি উদ্যোগ নিচ্ছেন, ইয়েস অর নো? ইয়েস, এগুলোই তো আমার দরকার, মানে এতজন এত সালে নারীর ধরো নারীর জন্য উপবৃত্তি চালু করছে, এতটা এই পর্যন্ত উচ্চশিক্ষা ফ্রি করছে, তারপরে কি বলো তোমার এই যে মন্ত্রণালয় তৈরি করছে, পুলিশ বাহিনীতে নারী নিয়োগ দিচ্ছে, এরকম ধরনের প্রশাসন এরকম ধরনের নিয়োগ দিচ্ছে, ইয়েস, এরকম ধরনের জাতীয় সংসদে কোটা সংরক্ষণ করছে, এইভাবে করে আমি আমি তথ্যগুলা এখানে কি, এটা কি ন্যারেটিভ নাকি শুধু তথ্যগুলা লিখবে, ইনফরমেশন, ইনফরমেশন। বাক্য লেখার দরকার আছে না? তুমি কি বানাই, না স্যার। পরীক্ষার আগের রাতে যেন আমি চোখ বলে দিতে পারি, এত বড় বড় বই দেখে দিতে পারবো না, সরি, শুধু গ্রাফ চার্ট গুলো ইয়ে করলাম, ঠিক আছে। তারপরে চ্যালেঞ্জ গুলো কি কি, চ্যালেঞ্জ গুলো কি কি, নারীর ক্ষমতায়নের অন্তরায় গুলো কি কি, অন্তরায় গুলো কি কি, ধরো ধর্মীয় অপব্যাখ্যা, তাই না, পশ্চাৎপদতা, তারপরে বাল্য বিবাহ, এই পয়েন্ট গুলার নাম, এগুলা তুমি কি করলা বলো, 1 2 3, তুমি কি আমার পয়েন্টটা বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার, তাহলে এটার জন্য ধরো একটা বড় বইয়ের অন্তত 15-20 পৃষ্ঠা বইয়ের মধ্যে পাইবা তুমি, বাংলাদেশ ইতিহাস, ইন্টারন্যাশনাল ইতিহাস সব মিলে নোট খাতার জন্য 10-15 পৃষ্ঠা তোমার শীট আছে নিশ্চয়ই। তাহলে ওই শীট সবগুলা নেবো, নাকি ওই শীটে দাগাইয়া আমি ডেফিনেশন, ইনফরমেশন, কোটেশন, ওই রিলেটেড তথ্যগুলা নেবো? তোমরা কি আমার মেসেজটা বুঝতে দাগিয়ে পারছো? নিব স্যার। বুঝতে স্যার। ইয়েস স্যার। তাহলে আচ্ছা, আগে কি আমরা আগে কাজ করি, আগে হ্যান্ড নোট করবো না আগে বই পড়বো? আগে বই পড়বো। বই কি আমরা পুরাটা মুখস্থ করার পর নোট করবো, নাকি বইটা একবার না গো স্যার। থ্রু করবো, একবার দাগায় দাগায় পড়বো? টাইম নিবা, এই টপিকের উপর আমি একটা নোট করবো, টাইম হলো আমার 3 ঘন্টার সময়, পুরোটা একবার আচ্ছা, প্রথম আলো পত্রিকা পড়তে কতক্ষণ সময় লাগে বলো, তাই না পড়ে যাচ্ছ না? তাই না, পড়ে যাও, পড়ার পরে মনে হচ্ছে যে না এটা আমি পিক আপ করা উচিত, এটাই নোট করো। আমরা 3-4 ঘন্টার আলোচনা করি, আলোচনা করার পরে কি 3-4 ঘন্টার সব কথা লিখি, নাকি কি শুধু পয়েন্ট? কি পয়েন্ট গুলা নোট করি? কি পয়েন্ট গুলো? কি পয়েন্ট? ওকে, এই তাহলে কি পয়েন্ট গুলা নোট করলা, হ্যাঁ। তাহলে প্রতি টপিকের জন্য 4-5 পৃষ্ঠা আমরা বরাদ্দ রাখবো বই থেকে টপিক গুলা। এখন বলবা যে টপিক গুলা কি কি, এবার তোমরা আমার একটু হেল্প করবো আর কি, হ্যাঁ। তারা একটা আমি ইয়াতে যাই, ওকে, হ্যাঁ।
46 BCS রিটেন, এটা কত সালে হচ্ছে? 25 পরীক্ষা প্রিলিমিনারি দিছিল কবে? সার্কুলার ছিল কবে স্যার? স্যার 23 সালে স্যার সার্কুলার। 23 সালে, 23 সালে 23শে সার্কুলার, নভেম্বর 23শে নভেম্বর। আমরা 25 সালে রিটার্ন পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, তো এত দীর্ঘ সংগ্রামের পর একটা চান্স। ওকে, এবার আমি এখানে লিখছি যে সম্ভাব্য রচনা টপিক। তোমরা আমরা একটু আমি গ্রুপে যখন দেবো তখন তোমরা আমার একটু আমার তো সীমাবদ্ধ, চিন্তা করে লিখতে দিছো তো, তো তোমরা একটু কাইন্ডলি আমার একটু হেল্প করবে যে আর কোন কোন টপিকটা অ্যাড করা লাগবে, বা আমরা এটার উপর কি করবো। আচ্ছা আচ্ছা, আমি কি লিখছি এখন পড়ে শোনো। নিম্নোক্ত টপিকগুলো বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি বাংলা ও ইংরেজি রচনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। হুম, দাঁড়াও। এই টপিক সম্পর্কে সংজ্ঞা, উক্তি, ডেটা, চার্ট, গ্রাফ সংকলন করতে থাকো। বর্ণনামূলকভাবে লেখা পরিহার করবে। আপাতত এই টপিকগুলো ছাড়া অন্য টপিক হ্যান্ড নোট করার প্রয়োজন নেই, শুধু বই থেকে পড়লেই হবে। তাহলে এই টপিক গুলো আমি আমার বললাম যে নিচে যে টপিক বাংলাদেশের বিষয় হলে, আন্তর্জাতিক বিষয় হলে, বাংলা রচনা, ইংলিশ রচনা, এগুলোর জন্য আছে। তা আমার কাজ হলো উক্তি, ডেটা, চার্ট, গ্রাফ এগুলো সংকলন করবো। ওকে ওকে, হ্যাঁ। আচ্ছা, এবার আসো। আচ্ছা, এবার আমি যে কাজটা করছি, এবার একটু তোমরা 46তম আমরা যেভাবে এর আগে প্রস্তুতি ছিল আমাদের, কিন্তু এবার কিন্তু আমাদের ভিন্ন চিন্তা। কারণ পরিবর্তিত পরিস্থিতিতে 5 আগস্টের পূর্বের প্রস্তুতি এবং পরের প্রস্তুতি কি এক হবে কিনা, কি আছে না? হবে না না স্যার, স্যার, এক হবে না। ব্যতিক্রম হবে। কারণ শোনো, এটা আমরা যারা যারা তোমরা অনেকে বলতেছো না যে 46-এর যারা আছে, এর আগে অনেক প্রস্তুতি টস্তুতি নিয়ে রাখছে, এরা বিভ্রান্ত হয়েছে এখন আরো বেশি। কারণ প্রস্তুতির ধারা একটা ছিল, এখন তো টোটাল কি হয়েছে বলো, তালগোল পাকে গেছে না। কারণ আগে যা পড়ছিল, আগে যে উদ্ধৃত ছিল, আগে তো আমরা একটা উন্নয়নের মহাসড়কে ছিলাম, উন্নয়নের গৌরব গাথা নিয়ে ব্যস্ত ছিলাম। আর যুদ্ধ এখন তো আর সেগুলো নাই আছে। তো না স্যার। এখন আমি খুব অ্যানালাইসিস করে দেখছি, এগুলো সব বাধা নিজের মাথা থেকে ছাড়াই করতে অনেক কষ্ট হয়েছে। কারণ বুঝো না, দীর্ঘ বছর, অনেক বছরের একটা প্রভাব, চিন্তা চেতনা মাথার মধ্যে, সবগুলো লেখা তো এইভাবে মাথায় ছিল, তাই না? ইয়েস স্যার। কথা শুরুতে আমরা শেখ হাসিনার কোটেশন দিতাম, বঙ্গবন্ধুর কোটেশন দিতাম, এইভাবে কিন্তু আমরা ইয়ে করতাম, তাই না? কিন্তু এখন তো টোটাল এখন টোটালি কোটেশন অনেক আমরা, পড়তে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, টোটালি আমরা এইখান থেকে আইসা আমরা কথার মধ্যে এই যে জুনায়েদ আহমেদ পলকের আইসিটি নিয়ে কথা আসছে, জুনায়েদ আহমেদ পলকের উদ্ধৃতি দিতাম মানে সাবলীল ভাবে, কিন্তু টোটালি মানে রিসেট দেওয়ার কারণে একটা অনেক কষ্ট। ফলে আমি মনে করতেছি এগুলোর উপরে আমরা প্রস্তুতি নেবো আর কি। ওভারঅল তোমরা একটু তুমি খুব নিখুঁত ভাবে অ্যানালাইসিস করো, করার পর আমার একটু আবার তোমরা বললে আমি একটু নোট করবো আর কি, যে কোনটা কোনটা মানে অ্যাড করা দরকার। হ্যাঁ, তাহলে আমি মনে ইয়েস করি স্যার। যে ধরো এই মুহূর্তের জন্য বাংলা রচনা বা ইংলিশ রচনা, এটার জন্য সবচেয়ে আমি প্রায়োরিটি বেস যেটা বলতেছি আর কি, ধর এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের সাম্প্রতিক অর্জন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ। যেটা ইংলিশ রচনায় আছে ওরা ধরো রিস্টোরিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ, অ্যাচিভমেন্ট এন্ড চ্যালেঞ্জেস। অথবা অথবা আমি এই রচনাটা এইভাবেও যদি এরকম আসে, দেখো কই তোমার ভিক্টোরি, ভিক্টোরি অফ ডেমোক্রেটিক মুভমেন্ট, দ্য ফিউচার অফ বাংলাদেশ। অর্থাৎ মোটামুটি আমাদের যে আমরা 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটকে মাথায় রাখো, এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ টপিক। ইয়েস অর নো? তোমার কি ইয়েস মনে হচ্ছে ইয়েস কেন? স্যার। তো ফলে আগে ইয়েস যদি স্যার। তোমার দাঁড়াও, তোমরা যারা গতবার বা প্রথম দিকে ক্লাসে ছিল, তখন কিন্তু আমাদের ইয়ে ছিল, আমরা মেগা প্রজেক্ট নিয়ে আমাদের ফার্স্ট পরিকল্পনা ছিল। 1 নম্বরে আমরা মেগা প্রজেক্ট নিয়ে ভাবতাম। তারপরে পদ্মা সেতুর উন্নয়ন, মানে পদ্মা সেতু, এইগুলা নিয়ে আমাদের খুব মানে কনসার্ন ছিল, বঙ্গবন্ধুর রিলেটেড বিষয়, মুক্তিযুদ্ধ রিলেটেড বিষয়, এই সমস্ত বিষয়গুলো আমাদের ফার্স্ট কনসার্নে ছিল কিন্তু, তাই না? তো এখন এই পরিস্থিতিতে আমরা আমাদের ইয়াটা কনসেপ্ট গুলা রিসাফল করতেছি। তারপরে ধরো আমি দ্বিতীয়টা নিচ্ছি যে তরুণ প্রজন্মের ভূমিকা, জাতি গঠনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ। কারণ পুরা বিপ্লবটাই কিন্তু তরুণদের হাত তরুণ দিয়ে দিয়ে করতে করেছে। হয়েছে, তাই না? এবং সবচেয়ে বেশি এখানে
শহীদ হয়েছে যারা, বা তাই না, সবচেয়ে বেশি ঘাত প্রতিঘাতের শিকার যারা হয়েছেন তারা তরুণ তরুণ। তাহলে আমরা এইটা নিয়েও মনে রাখবা। আমি আমি কিন্তু তোমাদেরকে এই পর্যায়ে, গতবার যেমন আমাদের অনেক রিসোর্স ছিল, তাই না, বইপত্র থেকে শুরু করে আমরা বছরের পর বছর একই ধরনের বিষয়ের উপর গবেষণা করছিলাম। তো যেহেতু প্রচুর রিসোর্স ছিল, সেজন্য আমি তোমরা নিজে নিজে অনেক কিছু খুঁজে পাইছি। কিন্তু এই বছর কিন্তু আমি নিজেই এগুলারে ডেভেলপ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, কথা বলছো? জি ইয়েস স্যার। স্যার। আচ্ছা, এরপরে 3 নম্বরে আমরা কিন্তু কথা বলবো এগুলা নিয়ে। ধরো টকশোর মধ্যে, ধরো এই তরুণ প্রজন্মের ভূমিকা জাতি গঠনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, এটা কি তোমার বলতে কিন্তু খুব কঠিন মনে হয় না? কিন্তু আমি যদি তুমি বলি যে এটা অ্যানালাইসিস করো, তখন দেখবো যে তুমি অ্যানালাইসিস করতে পারতেছো না, তুমি পয়েন্ট খুঁজে পাচ্ছ না। এটার একবার এই সংকটটা তুমি ফিল করবা। তো আমরা কিভাবে পয়েন্ট গুলা বাড়াইতে পারি, কি কি পয়েন্ট আসতে পারে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তারপরে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার, গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার পথ। মানে নির্বাচন ব্যবস্থা মাস্ট ইম্পর্টেন্ট। বাংলা আলোচনা বলো, ইংলিশ আলোচনা বলো, এটা অবশ্যই আমরা একটা দীর্ঘ সময় একটা নির্বাচনী ব্যবস্থার কে ব্যবহার করে আমাদের স্বৈরতন্ত্র যেভাবে বাংলাদেশে মানে পুঞ্জীবিত হয়, তাই না? তো ফলে এটা এই মুহূর্তের আলোচিত এবং আলোচিত বিষয়। বাংলাদেশের নির্বাচনে ইলেকটোরাল রিফর্ম ইন বাংলাদেশ। ওকে, স্ট্রেংথেনিং দ্য ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি। নিঃসন্দেহে এটা সংস্কার যদি করা হয়, তাহলে আমরা ইয়ে করতে পারি। ওকে, বাংলা নির্বাচন ব্যবস্থা ডান। তারপরে হলো, আমি মনে করি যে বাংলাদেশের আইনের শাসন, রোল অফ ল। তুমি যদি আগের বিসিএস গুলাতে দেখো, তুমি প্রিভিয়াস কোশ্চেনে অবশ্যই দেখবা যে একাধিকবার এই রোল অফ ল একটা কমন রচনা ছিল। কিন্তু এই শেষের দিকের বিসিএস গুলাতে তেমন আসে নাই আইনের শাসন। তাহলে স্যার বাংলাদেশে আইনের শাসন হ্যাঁ হ্যাঁ। স্যার গুড গভর্নেন্স যেটা, এটা কি আর স্যার রুল অফ ল? উম, কাছাকাছি। যদি আমি গুড গভর্নেন্স নিয়ে আলাদা একটা টপিক করছি, কারণ যদিও বলো যে তুমি ঠিক বলছো, যদিও একটু গুড গভর্নেন্স কিছু আলাদা ক্রাইটেরিয়া আছে, তো এটা রুল অফ ল, গুড গভর্নেন্স ডাইমেনশনটা আরো একটু বেশি। তো কাছাকাছি, সব মিলে ঘুরে ঘুরে কাছাকাছি আছে। তারপরে আমি রেমিটেন্সের প্রভাবটা অবশ্যই আমরা কোনো সময়, আওয়ামী লীগ বলো বিএনপি বলো, কোনো অবস্থাতে কিন্তু আমরা বাদ দেওয়া যাবে না। অর্থনীতিতে রেমিটেন্সকে আমরা ইয়ে করতে পারবো না, তাই না? ওকে, Yes, তাই না? sir. ওকে, জি স্যার। স্যার আচ্ছা, নারী তারপরে ক্ষমতা বলো। হ্যাঁ, এরপরে আনছি কি তোমার, দাঁড়াও কই যাচ্ছে না কেন, হ্যাঁ, এরপরে নিয়ে আসলাম নারীর ক্ষমতায়ন। এখানে কি থাকো? হুম, দাঁড়াও, এরপরে আমি নিয়ে আসলাম নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নে তোমার আর্থসামাজিক উন্নয়নের প্রভাব, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রভাব, বিশেষত নারীর ক্ষমতায়নের মাধ্যমে কোথায় কোথায়, এখানে কিন্তু চ্যালেঞ্জ গুলা এবং ওই যে মানে এটা আমরা সুন্দর করে রচনাটা সাজাবো আর কি। টোটাল সরকার কি কি উদ্যোগ গ্রহণ করছে এবং কি কি বলো, টোটাল নারীর ক্ষমতায়ন আলটিমেটলি, তাই না? যতগুলো পয়েন্ট আমরা এখানে নিয়ে আসতে পারি। তারপরে তোমার ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেটা ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের ভূমিকা। এটা আমি যদিও এটা ইয়ার সাথে অ্যাড করে দিলে ভালো হবে, কিসের সাথে বলো তো, জলবায়ুর সাথে আমরা পাশাপাশি দিয়ে দেবো, তাই না, এই জি টপিকটা। স্যার, ক্লাইমেট চেঞ্জ। এরপরে সামাজিক, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে, দরিদ্রতা এবং দারিদ্র্য বিমোচনে যে সামাজিক নিরাপত্তা, সেফটি নেট, কি বলো, প্রোগ্রাম, যদিও এটা কার তৈরি বলো, এটা আমি বাদ দিই নেই, এটা কার আমলের তৈরি বলো, সেফটি নেট আওয়ামী। প্রোগ্রামটা আওয়ামী লীগ সরকারের আমলে। কিন্তু তারপরেও তুমি যেহেতু এখানে উম, এই জনসম্পৃক্ততা এবং এটার সুফলভোগী মানুষ আছে, অতএব দারিদ্র্য বিমোচন এবং সরকারের বিভিন্ন উদ্যোগ বা আরো কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এটাকে আমরা ইগনোর করতে পারি না। এরপরে একটা বিষয় মনে রাখবো যে আমি এটা ইগনোর করতে পারি না, শিক্ষা খাতের সমস্যা ও সমাধান। মনে রাখবো যে একটা হজবরল সিচুয়েশনের মধ্যে আমরা আছি, এটার উপর একটা পুরো কনসেপ্ট ক্লিয়ার রাখা আমাদের উচিত। তুমি কি বলো? ধরো এই যে Yes, আসার sir. পরে কারিকুলাম চেঞ্জ করে ফেলা, এরপরে এই টোটাল আবার পুরাতন কারিকুলামে ফিরে যাওয়া, এরপরে এই যে গত শিক্ষা খাতে যে দুর্নীতি বা একটা লঙ্কা কাণ্ড ছিল, এই সব মিলে ট্যাক্স উন্নয়নের পথে এটা নিয়ে আমার একটা টোটাল পরিকল্পনা আমাদের মাথায় ডেভেলপ করা উচিত। এই ধরনের প্রশ্ন আসা স্বাভাবিক। তুমি কি ঠিক মনে করো? জি স্যার। ওকে, এরপরে সুশাসন, বাংলাদেশ উন্নয়নের ভূমিকা, গুড গভর্নেন্স, এটা মাস্ট। এটা কোনো না কোনো জায়গায় ঘুরে ফিরে দেখবা যে রোল অফ ল এর সাথে আমি যদি কাছাকাছি এনে দেবো পরবর্তীতে আর কি চিন্তা করলে। ঠিক আছে, সুশাসন, বাংলাদেশ উন্নয়নের ভূমিকা। এরপর হলো এইটা কিন্তু মোস্ট কমন, এটা আওয়ামী লীগ বলো বিএনপি বলো, বাংলাদেশের সাংস্কৃতিক কালচারাল হেরিটেজ, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য,
এটা কি ইগনোর করার তো সুযোগ নাই, তাই না? জি না। সাংস্কৃতিক বৈচিত্র্য বৈচিত্র্য যেটা আছে, হ্যাঁ, এটার উপরে আমরা ওনাদের উপরে এবার আসো সংবিধান নিয়ে যেটা এখন কিন্তু একটা ইয়া চলতেছে, বাংলাদেশের সংবিধান মূল্যবোধ, অভ্যন্তরীণ বৈষম্য ও সংশোধন প্রক্রিয়া। এটা আমি এভাবে সাজাতে যাচ্ছি যে তোমার চিন্তাটা এইভাবে রাখলে হবে। যদি যে তুমি ওই এবার যে শুধু সংবিধানের ভিতর থেকে ধরো প্রশাসনিক ট্রাইব্যুনাল বা ওই কি বলে না মানব মৌলিক অধিকার এইগুলোর চেয়ে ফোকাসিং হলো সংস্কার প্রক্রিয়াটা। কারণ যেহেতু আলোচনার মধ্যে সংস্কার এবং বিশেষত সংশোধন প্রক্রিয়াটা তোমার খুব ভালো করে খেয়াল করো, এটা কিন্তু আমি সংশোধন প্রক্রিয়াটা যেটা কি পুনর্লিখন হবে নাকি আবার সংশোধন করবে, যেটা আছে সেটার উপরে লিখবে, নতুন করে আবার লিখবে, সব মিলে একটা বিতর্ক আছে। তাহলে সংবিধান নিয়ে কিন্তু আমাদের পাঠ গতানুগতিক হবে না, একটু ভিন্ন ধারার, তাই কিনা বলো? জি স্যার। Yes, sir. এরপরে আহ আমি দুর্নীতি আর কি, টোটাল দুর্নীতির ফিচার, দুর্নীতি নিয়ে আসবে 101% শিওর, এটা তো শিওর। টোটাল Yes, খাত sir. ভিত্তিক দুর্নীতির ফিরিস্তি। এবার আমাদের প্রতিটা খাতে দুর্নীতি। গত বছর পড়ছিলাম মেগা প্রজেক্ট, তাই না? মেগা প্রজেক্ট Yes, আমরা sir. উন্নয়নের স্বর্ণ শিখরে আছি। এবার আমরাও মেগা প্রজেক্টে পড়বো, কিন্তু মেগা প্রজেক্টের ভেতর কি দুর্নীতির আছে দিকে বলা। হ্যাঁ, ঠিকই। দুর্নীতি। মানে মানে সমালোচনা, এদের মেগা প্রজেক্ট হ্যাঁ, সমালোচনা। মেগা প্রজেক্ট ভালো, ব্যয়ছে মেগা বাজেট প্রজেক্ট বেশি। শোনো, মেগা প্রজেক্ট ভালো, কিন্তু এখানে যে শুভঙ্করের ফাঁকিটা যে ছিল বা যেই সমস্ত বিষয়ে এই মেগা সেটাই। প্রজেক্টের নাম দেয়া, মেগা প্রজেক্ট নিঃসন্দেহে একটা গুড ইনিশিয়েটিভ। এটা তো তুমি পদ্মা সেতু কি ইয়ে করতে পারবে না, এটা কি কোনো আহ, অস্বীকার করা যাবে অবদান? আমরা অবশ্যই স্যার পদ্মা এটা তো সেতু আমাদের কিন্তু দক্ষ এটাকে এটা অঞ্চলের করতে আমাদের জন্য গেলে করছে অর্থনৈতিক স্যার। জনসম্পদ, জনগণের মানব সম্পদ তছরূপ করা হয়েছে, এই তছরূপের বিষয়টা এটা একদম হাইলি, এটা আমি আমি মনে করি যে এটারে আমি ফার্স্ট প্রায়োরিটিতে নিয়ে আসা উচিত, তাই না? প্রথম দিকে নিয়ে আসবো, তাই না? কি বলো? জি স্যার, শুরুর দিকে আনা নিয়ে উচিত নিয়ে এটা। আসা যায়। হ্যাঁ, আমি আমি নিয়ে আসবো আমি, তোমরা এটা আমি কিন্তু অ্যানালাইসিস করলে পাবো, এটা একলা একলা কিন্তু অত কত মাথায় আসে না, বুঝছো? মানে ধরো দুই চারজনের সাথে কথা বলবো বা একটা বিষয় রিভিউ করলে দেখবো যে নতুন করে তোমার সাবেক সাধারণ Yes, sir. পরিকল্পনা আছে। তারপরে রোহিঙ্গা সংকট, মানবিক দৃষ্টিকোণ এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ, এটাকে আমরা কোনো মতে বাদ দিতে পারবো না, কারণ ইউনূস সরকার আসার পরেও কিন্তু বারবার রোহিঙ্গা বিষয়টাকে কিন্তু ওনারা ফোকাস করে রাখছেন, তাই না? রোহিঙ্গারা নিয়ে কিন্তু বেশ কয়েক দফায় কথা হয়েছে, আলোচনা হয়েছে। অতএব রোহিঙ্গা ইস্যু মানে আওয়ামী লীগ বিএনপির যেই সময়ে যেই ক্ষমতা আসুক না, এটা একটা হট টপিক, এটাকে আমরা এড়াই দিতে পারি না। তোমরা কিন্তু খুব মাথায় খেয়াল রেখো যে আমার শেষে পরামর্শ দিও যে কোন টপিকটা আমাদের মিস হচ্ছে। এরপরে বাংলাদেশের কৃষি খাত, এরপরে হলো তোমার খাদ্য নিরাপত্তা মানে ফুড সিকিউরিটি এবং কৃষি খাত, এটা এভারেজ আমাদের টোটাল সবসময়ের জন্য ফুড সিকিউরিটি। বাংলাদেশের যে খাদ্য কতটুকু মজুদ আছে, কতটুকু ঘাটতি আছে, এটা নিয়ে কিন্তু অনেক বড় আমরা বলি যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, আবার ব্যাপক পরিমাণে কি করতে হবে বলে চাল আমদানি করতে হচ্ছে, আবার আমদানি করা বলতেছে হচ্ছে। রপ্তানি করতে হচ্ছে। মানে একটা মানে আহ, মানে দ্বৈরথ আছে এখানে। কেউ কোনো সময় মনে হচ্ছে যে স্বয়ংসম্পূর্ণ, আবার কোনো সময় মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে কি করতেছে বলো, মানে একটা আমদানি করা অন্তর্ঘাতপূর্ণ লাগতেছে। আমাদের সিচুয়েশন আছে। হ্যাঁ, আচ্ছা, এরপর এবার হলো আমি এটারও 16 নম্বর না নিয়ে আমি এটা শুরুতে নিয়ে আসবো। নিঃসন্দেহে এটা বাংলাদেশ রচনা, বাংলাদেশ এফেয়ার্স, ইন্টারন্যাশনাল এফেয়ার্স, বাংলা রচনা, ইংলিশ রচনা, সব জায়গার মধ্যে বাংলাদেশ এবং ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা নিয়ে অনেকগুলা পয়েন্ট আসতে পারে। দ্বিপাক্ষিক সম্পর্ক গুলার ভিত্তিগুলা কি কি, যেমন সীমান্ত। আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম, বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র আছে কয়টা বলো? স্যার দুইটা, ভারতের বাংলাদেশ আশেপাশে 8টা। ভারতের চারটা, 8টা। সেভেন সেভেন 5টা। নেইবারিং কান্ট্রি। দেখো না, 6টা না 7টা, 6-7টা আছে ধরো। আমার আরেকবার চিন্তা করে দেখো তো, 6টা বা 7টা আছে, দেখো আরেকবার, আরেকবার একটু চীন, কোনাকানি মিলে দেখো। আফগানিস্তান, দেখো পাকিস্তান। আমার যতটুকু 6টা মনে স্যার। পড়ে 6 থেকে 7টা আছে, 6টা বা 6টা 7টা, স্যার। 6টা স্যার। 6টা। শ্রীলঙ্কা। আরেকটা কোনা পড়ছে শ্রীলঙ্কাও। কিনা দেখো, শ্রীলঙ্কা হইলে তো কোনা পড়ছে ধরে 7টা হবে, দেখো তো 7টা হয় না? মালদ্বীপও তো আছে স্যার। হ্যাঁ, মালদ্বীপ স্যার পড়তেছে, 7 হয়, 8টা। তাহলে 7 হয়, 7টা এটা হবে মিলে স্যার। দেখো। Yes, 7টা, 7টা 7। হবে। তাহলে 7টা নেইবরিং কান্ট্রিতে শুনো, বাংলাদেশে ভারত এবং ভারত গত 1971 সাল থেকে এই পর্যন্ত মানুষ সীমান্তে হত্যাকাণ্ড ঘটেছে।
সরি, তোমার কি বললাম? আমার কোন বাংলাদেশ সেগমেন্টে নেপাল বাংলাদেশ ভারত সীমান্ত। বাংলাদেশ ভারত। আচ্ছা, এবার সীমান্ত হত্যাকাণ্ড শোনো। এখানে 1971 সাল থেকে তোমার কি 2024। এই পর্যন্ত গত 50 বছরের পরিসংখ্যান যদি তুমি দেখো, সেখানে 12 শতক, অর্থাৎ ইন্ডিয়াই একমাত্র, মানে অন্যান্য সীমান্ত গুলাতে এত নির্বিচারে মানুষ হত্যা করতে পারেনি। ধরো পাকিস্তানে, জি স্যার। ধরো পাকিস্তান ভারত সীমান্তে যতজন ভারত পাকিস্তানি মারছে, ঠিক এতজন আবার ভারতীয় মারা গেছে। জি স্যার। চীনে তার থেকে বেশি মারছে। স্যার। হ্যাঁ, স্যার, নেপালে একজন মেরেছিল, ওরা প্রতিরোধ করেছে। একটা মারলে স্যার ওরা 4টা। হ্যাঁ, আবার চীনে কিন্তু আবার ভারতীয় বেশি মারছে, চীনের লোকেরা ভারতীয় বেশি মারছে। এরপরে ভুটানের সাথে কোনো কিছু নাই, ভুটানের সাথে নিরিবিলি আছে, মালদ্বীপের সাথে নেই, শ্রীলঙ্কার সাথে নেই। শুধু নেপালের সুযোগ সাথে। পাইলেই, হ্যাঁ নেপালের সাথে, আবার নেপাল খুব কঠোর অবস্থানে আছে। হ্যাঁ, আবার জি স্যার। সুযোগ পেলে আমাদেরকে শুধু কচু কাটা করতে হচ্ছে। অর্থাৎ আমরা এখানে আমাদের প্রায় তো একপাক্ষিক ছিল, বাকিগুলো তো সব প্রতিবাদ করতো। বাকিগুলো ছিল দ্বিপাক্ষিক, আমি একটা মারবো তুমি একটা মারবা, এরকম আর কি। তুমি একটা মারবো আমি একটা মারবো, এইভাবে ছিল। আর বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ আমরা প্রতিবাদ জানাইলাম, ঠিক না, এই পর্যন্ত শহীদ মর্যাদা লাভ করছি। এইটা হলো আমাদের উপরে এই জুলুমটা গত এত বছরে করে আসছে। তাহলে এই সীমান্ত থেকে শুরু করে সীমান্ত এটা, এবং বিশ্বের যুদ্ধ ছাড়া সবচেয়ে বিপজ্জনক সীমানা কিন্তু কি বলো, এবং সবচেয়ে বেশি হত্যাকাণ্ড বাংলাদেশ ভারত। যুদ্ধ ছাড়া এটা বাংলাদেশ ভারত। তো কোনো কারণ ছাড়া মানুষ হত্যা করছে এখানে, তো হত্যা করে ফেলানির মতো ইয়েতে ঝুলে রাখা, বা সর্বশেষ আমাদের যে স্বর্ণা দাস। স্বর্ণা স্বর্ণা দাস। একদম কোনো কারণ ছাড়া একটা বাচ্চা মেরে ফেলা, মানে এটা কোনো কারণ ছিল? তো মানে এই অতএব এটারে শূন্যের কোটা নিয়ে আসা, এগুলাতে এখন যদিও আশা করি এরপরে এই নদী চুক্তি, এই যে পানি বন্টন নিয়ে রীতিমতো একটা তামাশা করে গেছে আমাদের ইচ্ছাবদ্ধ। আচ্ছা, পুরাটাই একটা তামাশার উপরে আছে। বাণিজ্যের যে ভারসাম্য মোটামুটি আমাদের উপরে, মনে হয় যে আমরা বাংলাদেশ, এটা শুধু ইন্ডিয়ার প্রোডাক্ট কেনার জন্য বাংলাদেশে জন্ম হয়েছে, কিন্তু আমরা তো সেক্ষেত্রে কিন্তু স্যাটেলাইট কান্ট্রি হিসেবে পরিচিত হয়ে গেছি ওদের কাছে। একদম পুরোপুরি পুরোপুরি মানে একটা পুরোপুরি ইন্ডিয়ার, ওদের যদি আলোচনা কথাবার্তা চিন্তা মগজে মনে হয় বাংলাদেশ একটা কলকাতার মানে প্রদেশে মনে করো, একটা শহর। কলকাতার একটা মানে সরি পশ্চিমবঙ্গের একটা শহর, মানে নর্থ ইন্ডিয়ার অঙ্গরাজ্য, পশ্চিমবঙ্গের স্যার, কোন একটা শহর এটা মনে করে, এই আর কি। অঙ্গরাজ্যগুলো তো স্যার অনেক বেশি স্বাধীনতা চর্চা করছে বা অনেক বেশি অ্যাটাক, হ্যাঁ, মানে হ্যাঁ, প্রতিবাদ করতে পারে, আমরা তো সেটাও করতে পারিনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো অতএব মনে রাখবা যে হাওয়েভার আমরা টকশোর মতো চিন্তা করবা টোটাল বাংলা, যেহেতু আমার এটা লেখাই লাগবে, এটা আমার কন্টেম্পোরারি ইস্যু। বাংলাদেশ ভারত নিয়ে কোন কোন পয়েন্ট গুলা 10-12টা একদম হট টপিক আছে, যেগুলো আমরা ইয়ে করতে পারি, ঠিক আছে। এবং নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে আসা, চোখে চোখ রেখে কথা বলা, মানে একদম আমরা যে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, তো আমরা মনে করি বাংলাদেশ মনে হয় ভারত মনে হয় আমাদেরকে খাইয়ে ফেলবে। তো মানে ভারত মালদ্বীপে খেতে পারবে? মালদ্বীপে একদম পুরা দেখো না, খুব মানে ওই কোন কট রাষ্ট্র করে কোন দিই। রাষ্ট্রের উপর, কোন রাষ্ট্র কি কেউ ওর উপর আক্রমণ করার সুযোগ আছে নাকি? আক্রমণ করলে কি অন্যরা বুঝে থাকবে? এটা কি কারো সম্ভব? তাহলে তো মালদ্বীপ একটু একটু রাষ্ট্রকে যে কোনো কেউ দখল করে ফেলতে পারে 2 দিনের মধ্যে। তো অতএব এটা হলো আমাদের বাইলিটারাল রিলেশন, এই সবগুলো আমরা ইয়ে করবো। তারপরে আমরা যদি টপিকটা আমরা গত আরো শুরুতে নিয়ে আসবো আমি, গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু শরণার্থীদের চ্যালেঞ্জ মোকাবেলা। এবং মনে রাখবা যে এটা নিয়েও যেহেতু ইউনূস সরকার আইসেই কিন্তু উনি ধীরে ধীরে ওয়ার্ল্ড তথ্য। সামিটের মধ্যে অংশগ্রহণ করছেন, কপে তাহলে ওনার তথ্যটাও হুম। এরা ইয়ে করে চলে গেলে হবে, তাহলে এটা সবসময় মধ্যে আমরা নিয়ে আসবো। একটা বিষয় হলো যে মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতি, আমি জানি না এটার মধ্যে বাংলা রচনা ইংলিশ রচনার জন্য কতটুকু কভার করা যাবে। মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিটা, এটা কিন্তু আমাদের, ধরো ব্যক্তি জীবনের জন্য তুমি যদি একটা মধ্যপ্রাচ্য স্টাডি করতে চাও, ওভারঅল মধ্যপ্রাচ্যের যে ম্যাপটা অঙ্কন করা, বিশেষত আমি ধরে বললাম যে সৌদি আরবকে কেন সেন্টার রাখা, সৌদি আরবকে যদি সেন্টার রাখো, এই পাশে রেড সি রাখলা, ইয়েমেন, ওমানের দরকার নাই, এই পাশে ইয়েমেন, এরপর হলো যে কাতার, কুয়েত, ইরাক, ইরান, সিরিয়া, জর্ডান, প্যালেস্টাইন, ইসরায়েল, এই যে এই অংশটা, তাই না, তুরস্ক, এই যে এই রাষ্ট্রগুলোর নাম বললাম, এগুলার অন্তত পক্ষে তোমার ম্যাপটা জানা হচ্ছে। আমি যে একটা বললাম, আমি বললাম রেড সি, বললাম সৌদি আরব বললাম, এরপরে দিক দিয়ে ইয়েমেনের নামলাম দক্ষিণ দিক দিয়া, এপাশে কাতার, সংযুক্ত আরব কুয়েত, আমিরাত। বাহরাইন, হ্যাঁ সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, হ্যাঁ ওমানকে বাদ দিলাম। আর এই পাশে তোমার নিয়ে আসলাম সিরিয়া নিয়ে আসলাম, ইয়েমেন। তারপরে সিরিয়া, জর্ডান, ইসরায়েল, প্যালেস্টাইন, লেবানন। তুরস্ক পর্যন্ত গেলাম, এদিক দিয়ে লেবাননে রাখলাম। আমি যখন এই কথাটা বললাম, সাথে সাথে কি তুমি ম্যাপ ড্র করতে পারছো কিনা, মানে তোমার চিন্তা সাথে তুমি কি বুঝতেছো যে এই এই লাইন দিয়ে এদিক দিয়ে গেলে আমার এই রাষ্ট্রগুলোতে যাওয়া যায়? সাথে জি সাথে কি স্যার। ম্যাপ আঁকতে পারছো? যদি আঁকতে পারো, জি ইউ আর এ স্যার। গুড ক্যান্ডিডেট।
আর যদি মনে করো যে আমি তো একটা দেশের নাম বললাম, তো মনে রাখবে তোমার এটা মানে পায়ের নিচে মাটি নাই। তুমি বুঝতে পারতেছো না লেবানন সত্যি। তুমি বুঝতে পারতেছো না কেন বারাক ওবামা বলছেন সিরিয়া ইজ দ্য মিডল অফ দ্য মিডল ইস্ট। সিরিয়া কেন সবার কেন অঙ্গরাজ্য? সিরিয়া সবার অ্যাট্রাকশনের কারণ কেন? মোহাম্মদ আসলাম সিরিয়া নিয়ে এত ভবিষ্যৎবাণী কেন করলেন? এটা অনেক হাইটরে দেখি তুমি তার বিষয় মনে হচ্ছে শাম। শাম দেশ, শাম, এখানে বহুত দেশ। ইয়ে আছে। এটা তো তুমি কিয়ামতের সিরিয়া, সময় মাঠ হবে, কিয়ামতের হ্যাঁ দিনে। আমি আবার বললাম সিরিয়া চিনো না, তুমি বিশ্ব সম্পর্কে অন্ধ। তুমি সিরিয়ার মানচিত্র চিনো না, সিরিয়া চিনো, তুমি ইদলিব চিনো নাই, তুমি দামেস্ক, দামেস্ক শব্দটা সাথে তুমি কত প্রকাণ্ড আলেপ্পো। ইয়া জড়িত, তাই না? আলেপ্পো চিনতেছো না। তো হইলে মনে রাখবে যে এটা আমরা টোটাল এই যে এই ম্যাপটা জিওগ্রাফি, তুমি আগে লোকেশনটা দেখো আর আঞ্চলিক সংঘাতে যে শিয়া সুন্নি দ্বন্দ্ব থেকে শুরু করে এগুলা নিয়ে ওভারঅল তুমি জানো। তুমি ইরান ইসরায়েল দ্বন্দ্ব, ইরান সৌদি আরব দ্বন্দ্ব, ইয়েমেন সৌদি আরব দ্বন্দ্ব, ঘুরে ফিরে কিন্তু কিছু ধর্মীয় ইস্যু আসে, যেমন ধরো এই শিয়া সুন্নি দ্বন্দ্ব। এটা অন্যতম প্রকট, জি স্যার। অন্যতম কিন্তু ইস্যু এটা। তুমি দেখো যে কয়েকটা পয়েন্ট ঘুরে ফিরে কিন্তু সব জায়গায় সবগুলোর মধ্যে অ্যাড করা চলে যায়। আসে। এবার আমি বলতে চাচ্ছি যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এটা আমাদের জন্য, সিরিয়া সংকট আমি আলাদাভাবে দিতে চাই, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি। হাওয়েভার সিরিয়া সংকট এখনো বোঝা যাচ্ছে নাকি, কিন্তু সিরিয়া নিয়ে স্পেশালি মাথায় রাখতে হবে, কারণ যেহেতু এখনো যেহেতু প্রশ্ন হয়নি, আর সিরিয়া একটা বড় বাংলাদেশের উত্থান মানুষ, হয়েছে। বাংলাদেশের পর মানে বাংলাদেশের মানুষ বুঝুক আর না বুঝুক, সিরিয়া সংকটের কারণে এই ইয়া তোমার কি লাভ হয়েছে, সিরিয়া সংকটে কি ইসরায়েল তৈরি হলো নাকি কে কি হয়েছে এমনটা না, কিন্তু মানুষের ভিতরে তৈরি হয়েছে একটা স্বৈরতন্ত্রের পতন ঘটছে। জি সেটাই মানুষ করছে। এত কিন্তু হিসাব নিকাশ কিন্তু করেনি। আবার অনেকে মনে করে সিরিয়া সংকটে ইসরায়েল হয়তো লাভ হয়ে গেছে। ইসরায়েল সাময়িকভাবে লাভ হলেও কিন্তু যারা বর্তমানে সিরিয়াতে আছে, সিরিয়ার কোনো মানুষ ইসরায়েলের ফেভরে না। এটা তো সত্য কথা, তাই না? ওরা গোলান মালভূমিতে তো ওরা অলরেডি ওই আক্রমণ করছে কয়েকবার। আবার দেখো ইসরায়েল তো একটা প্রতারক ভণ্ড রাষ্ট্র। দেখো ওরা 50 বছরের চুক্তি ছিল তো সিরিয়ার সাথে, যে কোনো কেউ কারোর আক্রমণ করবে না। এই যে আসাদ সরকার পতন হওয়ার পরে 200 স্থাপনার মধ্যে হামলা চালা দিয়েছে, খেয়াল করছো? জি জি। স্যার। হ্যাঁ মানে ওকে। তো হাওয়েভার বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ আমরা এটাকে বাদ দেওয়ার সুযোগ আছে, যদি এটা আমল থেকে কিন্তু বিআরআই, তাই না? এটাকে বাদ দেওয়ার কোনো স্কোপ নাই, এটা এই মুহূর্তে সবচেয়ে। হ্যাঁ আচ্ছা, তারপরে আহ আমরা বাংলাদেশের পর্যটন শিল্প, বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা, পর্যটন খাতগুলো একদম পুরা সুন্দরবন থেকে শুরু করে কক্সবাজার হয়ে একেবারে তোমার সাগরমুখ পঞ্চগড়। দিয়ে একেবারে পঞ্চগড় তেঁতুলিয়া পর্যন্ত, তাই না? টোটাল কোথায় কোথায় ইয়ে আছে, এবং প্রতিবন্ধকতা গুলা কি কি, বিশেষত সমস্যা এবং সম্ভাবনা এবং প্রতিবন্ধকতা গুলা কি কি, এগুলা আমাদের সবসময় চিরাচরিত নোট। বাংলাদেশে ফেস, ইন্টারন্যাশনাল ফেস, বাংলা রচনা, ইংলিশ রচনা, সব জায়গার মধ্যে কিন্তু এগুলা গুরুত্বপূর্ণ। মানব সম্পদ উন্নয়ন, এবার আমি মনে করি তোমার মানব সম্পদ উন্নয়ন কিন্তু এটারে বাদ দেওয়ার কোনো স্কোপ নেই, তাই না? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, বাংলাদেশের সব সরকারের আমলে কিন্তু মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই। এটা মনে রাখবা, ঘুরে ফিরে আমি মনে করি রচনা চলে আসছে। দেখো আমার কাছে মনে হচ্ছে যাতে স্বপ্ন দেখতেছি, মনে হচ্ছে স্বাধীনতা ও গণমাধ্যমের দায়িত্ব, মানে রোল অফ বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের দায়িত্ব। বাক স্বাধীনতা এবং এটা মনে হয় আমার একটা এই মুহূর্তের একটা এটাকে কেন্দ্র করেই তো আমরা কি করছি বলো, সংগ্রামটা ত্বরান্বিত হয়েছে। এবং গণমাধ্যম যে আহ, মানে কি বলো একটা প্যাকেট করা ছিল, তাই না? তো এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা গুরুত্বপূর্ণ ইস্যু। আবার এটা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, আবার কে বলো? মন্ত্রণালয় নাহিদ আছে। ওকে, হ্যাঁ আচ্ছা। আহ সব সময়ের জন্য যত বছর 2030 সাল পর্যন্ত যত বিসিএস পরীক্ষা দিবা, এই টপিক আমাদের বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এসডিজিএস, তাই না? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, লক্ষ্য কয়টা? 17টি। 17টা গোল বোঝো নাই, মাথায় নাই, এটা তুমি, এটা কিন্তু সুখবর না। প্রত্যেকটা গোলে বাংলাদেশের অবস্থান কি, লক্ষ্যমাত্রা কি, কতটুকু পর্যন্ত বাংলাদেশে পড়ছে এবং টার্গেট পর্যন্ত কি কি করা লাগবে, প্রত্যেকটা গোল ভালো করে ঘুরে ফিরে তুমি দেখবে যে কোনো জায়গার মধ্যে এসডিজি তথ্য কাজে লাগাতে পারবা। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি চ্যালেঞ্জ, গ্রামীণটা আচ্ছা, আমার বেশ কয়েকটা টপিক আমার কাছে মাথায় আসছে, যেমন একটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিছি, দাঁড়াও দেখি তোমরা মনে করতে পারো কিনা, আমি এমন মনে করছি লিখে রাখলাম। সাম্প্রদায়িক সম্প্রীতিটা, তারপর তারা একটু 3-0। বলো না, দাঁড়াও। হ্যাঁ, তারপরে গ্রামীণ অর্থনীতি, আমি মনে হয় গ্রামীণ অর্থনীতি বাদ দিয়ে, গ্রামীণ অর্থনীতি রাখবো না, বাদ দিয়ে দেবো। স্যার রাখতে হবে স্যার, কারণ এটার সাথে ডক্টর ইউনূস জড়িত।
আমি তাই আমার এই চিন্তা থেকেই কিন্তু ইয়ে করতে এটারে, হ্যাঁ গ্রামীণ, কারণ তার পুরোটাই তো গ্রামীণ নিয়ে চিন্তা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আছে, বিশ্বব্যাপী শক্তি সংকট, বাংলাদেশের এনার্জি ক্রাইসিস, এটা এটা একটা কমন রচনা। লাস্ট স্যার ফিলিস্তিন ইসরায়েল সংকট কেন রাখেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, ফিলিস্তিন দাঁড়াও ইসরায়েল সংকট এবার কেন এবার রাখেন না? এবার দাঁড়াও দাঁড়াও এবার আসো, দাঁড়াও আমি মধ্যপ্রাচ্য দিয়ে আমি ফিলিস্তিন ইসরায়েল সংকট কাটানোর চেষ্টা করছি, মানে মধ্যপ্রাচ্যের মধ্যে ইস্যুগুলো নিয়ে আসার জন্য, বুঝছো? মধ্যপ্রাচ্যের মধ্যে আনলে তো অনেকগুলো ইস্যু হয়তো, এজন্য আর ইয়ে করে নেই। বাংলাদেশে জি বেকারত্ব স্যার। সমস্যা, বেকারত্ব সমস্যা মাস্ট, এটা আমরা দরকার আছে ইয়ে স্যার। করবো। হ্যাঁ, এরপরে এছাড়াও প্রযুক্তিগত, আমি এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু এই মুহূর্তে না, এই যে 2024-এ দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু ব্যাপক, ফোর্থ ইন্ডাস্ট্রি তাই রেভলিউশন না? এটা তো অনেক ইম্পর্টেন্ট। আনবিলিভেবল। হ্যাঁ, এরপরে ব্লু ইকোনমি, এটাকে আমরা কোনো মতে ইগনোর করবো না, ব্লু ইকোনমি এটা গুরুত্বপূর্ণ রচনা। এরপরে অটোমেশন, রোবোটিক্স, এগুলা হলো যে, এরপরে ইন্দো প্যাসিফিক, এগুলা আমার পরের টপিক। এখন আমি বলো, এখানে আমি একটা বিষয় মিস হয়ে গেছে। 1 নম্বর আমি এনজিওর কথা নিয়ে আসতে পারিনি, আমার ক্ষুদ্র মনে হয় ঋণ স্যার, বাংলাদেশের জন্য এনজিও আর মাইক্রো হলো মাইক্রো ক্রেডিট। মাইক্রো ক্রেডিট। ক্রেডিট এবং এনজিও স্যার দুইটা বাদ গেছে হ্যাঁ, আপনি। মাইক্রো ক্রেডিট, মাইক্রো ক্রেডিট, আর কি বাদ গেছে বলো? সাম্প্রদায়িক স্যার। সম্পত্তি তো এটা তো গুরুত্বপূর্ণ। সামাজিক ব্যবস্থা স্যার, স্যার দাঁড়াও সাম্প্রদায়িক দাঁড়াও সম্পত্তি বেশি ইম্পর্টেন্ট এখন, দাঁড়াও যেহেতু হিন্দু ধর্ম। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, 1 নম্বর, 2 নম্বর হলো কমিউনাল হারমোনি, কমিউনাল হারমোনি। তারপরে বলো স্যার রোল অফ এনজিও সিভিল মাইক্রো সোসাইটি। ক্রেডিট। এনজিও, মাইক্রো ক্রেডিট নিলাম। তারপরে হলো স্যার, সামাজিক ব্যবস্থা, স্যার সামাজিক ব্যবস্থা, ইনফ্লেশন, 30 ইনফ্লেশন স্যার। 30 মুদ্রাস্ফীতি, জি স্যার, এটা তো কমন ইস্যু স্যার এখন। শিওর, মুদ্রাস্ফীতি, হ্যাঁ। নির্বাচনী ব্যবস্থা সংস্কার এবং একটা আছে স্যার শ্বেতপত্র, স্যার হ্যাঁ, শ্বেতপত্র নিয়ে প্রশ্ন আসতে পারে বাংলাদেশ হ্যাঁ, বিষয়াবলীতে। নির্বাচনের সাথে না, এটা হলো শ্বেতপত্রটা দেন। দুর্নীতির সাথে কি শ্বেতপত্র এড করে দেওয়া যায়? জি স্যার। হ্যাঁ, জি স্যার। দুর্নীতির সাথে শ্বেতপত্র দিয়ে দিই, দুর্নীতি প্লাস শ্বেতপত্র। হ্যাঁ সাম্প্রদায়িক দাঙ্গা স্যার। নির্বাচনে স্যার হ্যাঁ, যেহেতু কমিউনাল আনুপাতিক হারমোনি নিচ্ছি, আনুপাতিক হারে স্যার, স্যার আনুপাতিক হারে একটা নির্বাচন হওয়ার কথা, এই জন্য স্যার এটা আসতে পারে স্যার। নির্বাচনী ব্যবস্থা কি কি এটা সংস্কার না, করা যেতে পারে। আমি বলে রাখি, ওইটা আবার শর্ট নোট, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর শর্ট নোট হয়তো থাকতে পারে, বুঝছো? শর্ট নোট থাকতে পারে। 24-এর গণ অভ্যুত্থান নিয়ে আমরা স্পেসিফিক কোনো প্রশ্ন নিয়ে আসতে পারি কোনো? জি স্যার, জেন জির ভূমিকা। স্যার জেন জেড। স্টুডেন্ট মুভমেন্ট এবং গণতন্ত্র পুনরুদ্ধারে স্টুডেন্ট মুভমেন্টের ভূমিকা। 24-এর গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা। হুম 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 হুম, জেনজি, ভূমিকা। আর কিছু? স্যার রোল অফ সিভিল সোসাইটি মানে সুশীল সমাজের হ্যাঁ, ভূমিকা। ইয়েস, সিভিল সোসাইটিকে ইগনোর করা যাবে না এই বিসিএস গুলোতে। হ্যাঁ, সিভিল স্যার মব জাস্টিস, স্যার মব জাস্টিস, মব সোসাইটি, জাস্টিস ইম্পর্টেন্ট আছে স্যার। মব জাস্টিস, হ্যাঁ ভালো বলছো, মব জাস্টিস। আর কি থাকতে পারে? গার্মেন্টস হ্যাঁ, আমরা কি আমরা হ্যাঁ পোশাক হ্যাঁ, শিল্প মনে হয়। পোশাক শিল্প কি মিস হয়েছে? স্যার ছিল। পোশাক শিল্প ব্যবহার নেই। মিস হয়ে গেছে? ইন্নালিল্লাহ জি স্যার। আস্তাগফিরুল্লাহ। স্যার দেখছো চতুর্থ আপনারা? শিল্প বিপ্লব স্যার মিশে গেছে। পোশাক শিল্প, তারপরে হলো ফোর্থ চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল শিল্প রেভলিউশন। বিপ্লব। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আর কিছু আছে? ওকে, আচ্ছা, আমি সেটা দেওয়ার পরে তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু মানে অ্যাড করে দিও, আমি এগুলো অ্যাড করে দিয়ে দেবো, তারপরে কোনো কিছু মনে পড়লে আমারে দিয়ে দিও। আচ্ছা, এবার হলো, স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিছেন স্যার? হ্যাঁ স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এআই, হ্যাঁ এআই, ওটা আছে এআই, এগুলা স্যার নিয়ে হয়তো বড় বড় স্যার রচনা আসলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং হচ্ছে আদিবাসী উপজাতির ব্যাপারটা যেটা স্যার। আচ্ছা, এটা হলো কালচারাল হেরিটেজের মধ্যে তো আসতেছে না। আচ্ছা দাঁড়াও, এটা একটা ভালো কথা বলছো, এটা নিয়ে, পার্বত্য এটা কি? চট্টগ্রাম সমস্যার স্যার স্থায়ী সমাধান। হুম, ইন্ডিজেনাস এন্ড ট্রাইবাল পিপলস এর যে কনভেনশন গুলো আছে এই ব্যাপারগুলো, কিংবা উপজাতি আদিবাসী পার্থক্য সমাধান, হ্যাঁ না, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ে আমি দেখি, একটু চিন্তা করে দেবো। স্যার দেখি এটা এটা মিলাবো আসতে আমি। পারে স্যার রাষ্ট্রের কি মানে কি ক্ষুদ্র সংস্কার প্রয়োজন নৃগোষ্ঠী এবং আর কি, ক্ষুদ্র নৃগোষ্ঠী। জি স্যার। জি স্যার। স্যার বর্তমান প্রেক্ষাপটে স্যার রাষ্ট্রের কি কি সংস্কার প্রয়োজন এরকম একটা স্যার রচনা আসলেও আসতে আচ্ছা, পারে স্যার। সংস্কার নিয়ে একটা কথা, হ্যাঁ, রাষ্ট্র ওভারঅল সবগুলো সংস্কার, মিলিয়ে স্যার একটা রচনা। রাষ্ট্র সংস্কার।
রাষ্ট্র পরিচালনায় ভবিষ্যৎ হুম। আচ্ছা, এবার তোমার একটা বলে রাখি। এবার না, এবারের যেমন গত বছর পর্যন্ত আমার এটা অ্যাজাম্পশনটা আর কি, গত বছর কিন্তু আমরা প্রচুর ডেটা বেস ছিলাম। খেয়াল করছো? ডেটা, প্রচুর পরিমাণে তথ্য উপাত্ত নিয়ে আমরা মাথা হয়েছিলাম। আর লাস্ট এখন মেসেজ গুলো তো স্যার সবই ডেটা এরকমই ছিল, এখন ডেটা কিন্তু ডেটা। অ্যানালাইসিস বেসড বেশি আসতে পারে। তোমার কি কি মত বলো? এখন স্যার আমার টপিক পর্যবেক্ষণ, বেড়ে গেছে, কিন্তু স্যার ডেটা চার্ট কমে যাবে স্যার, ডেটা চার্ট কিন্তু টপিক কমবে, অনেক বেড়ে অ্যানালাইসিস যাবে। বাড়বে। অ্যানালাইসিস বাড়বে, ডেটা চার্ট কমতেছে, অ্যানালাইসিসটা, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা বাড়াইতে হবে। ওকে, তো এখন আমি তোমার যে কাজটা করব, আমি তোমাদেরকে একটু বলি। আমি যে তোমারে বলছিলাম যে ওই যে আমরা যে কাজটা করব সেটা হলো তোমার তোমার যে রচনার কথা বললাম না, রচনার প্রস্তুতি নেওয়ার কথা, এটা কি করবা? এটাতে আমার পরামর্শ ডেফিনেটলি হলো, শোনো, কোটেশন ইনফরমেশন। আমি বলি এটাতে তোমরা এই উম, ওই যে ডেটা কোটেশন ইনফরমেশন, আর পাশে ভোকাবুলারি কিভাবে রিচ করবা, এটা একটা বিষয়। আমি চাই যে সিচুয়েশনাল ভোকাবুলারি তোমরা বাড়াইবা। আমি এই আমি যে আগামী ক্লাস থেকে পুরো দিনের ক্লাস শেষ করবো, ক্লাসগুলোতে যাবো, আমি দ্রুত নোটগুলো শেষ করব। আমি মানে নিয়মগুলা, পেন রাইটিং এর নিয়মগুলো আমি দ্রুত শেষ করার পরে আমার টার্গেট হলো আবার ভিন্ন। একটু দেখো, ধরো আমি নিলাম যে আমাদের টপিকটা কি, গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের সাম্প্রতিক অর্জন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, তাই তো? এখন ধরো এইটার মধ্যে আমি তুমি যেই সব মানে আমি চাই যে প্রথমে আগে এসেনশিয়াল ভোকাবুলারি গুলা ধরো, তুমি এই রিলেটেড। আমি চাই না যে তুমি সিনোনিম অ্যান্টোনিম প্রচুর পরিমাণে এই মুহূর্তে সময় দাও। তার চেয়ে তুমি কি করো বলো, একটু মোস্ট কমন এই ভোকাবুলারি গুলো আমার ঘুরে ফিরে কাজে লাগবে, এগুলার উপর আমি ফোকাস করার পক্ষে আর কি। যেমন ধরো তুমি তোমার শব্দগুলো দুই একটা পড়ো, ঠিক আছে? ধরো আমার স্বচ্ছতা, এই শব্দটা গুরুত্বপূর্ণ কিনা বলো। ট্রান্সপারেন্সি, ইয়েস স্যার। ইয়েস স্যার জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, ক্ষমতার ভারসাম্য, ব্যালেন্স অফ পাওয়ার, রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টেবিলিটি, এগুলো আমার রচনার মধ্যে লিখতে গেলে হবে কিনা, প্রয়োজন জি আছে কিনা? স্যার সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রয়োজন, তাহলে ইনক্লুসিভ ইলেকশন, বহুদলীয় ব্যবস্থা, মাল্টি পার্টি সিস্টেম, তাহলে এরকম ধরনের। হ্যাঁ, তাহলে তোমার এই এগুলো জানা ধরো থাকলে স্যার কিছু না কিছু অন্তত লেখা যাবে স্যার। এই আমি চাচ্ছি যে তুমি এই শব্দগুলা মাথায় রাখা আর কি। হ্যাঁ, মানে শব্দগুলা মাথায় রাখা, মানে এই রিলেটেড যতগুলো শব্দ আছে, এই শব্দগুলো তুমি একবার কবজার মধ্যে রাখো, আমার মনে বাক্য তৈরি করতে। হ্যাঁ, ডিজিটাল স্বচ্ছ ভোটার তালিকা, ট্রান্সপারেন্ট ভোটার লিস্ট। হ্যাঁ, তাহলে ওকে। হ্যাঁ, ওয়ার্ড জানা থাকলে কিছু না কিছু লেখা যাবে স্যার। হ্যাঁ, এরপরে আমি যেটা চেষ্টা করব তোমার এই উদাহরণ দেওয়ার ক্ষেত্রে, আমি উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ধরো আমরা এবার ধরো যেমন বাক্যটা পড়ো, এই বাক্যটা পড়ো। গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসাবে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বাক্যের সাবজেক্টে তাহলে আমি যে তোমার ওই যে অনুবাদ গুলো পড়াবো, পড়ানোর পরে আমরা প্র্যাকটিসটা আর অন্য বিষয় না করে, আমরা প্র্যাকটিসটা আর অন্য বিষয় নিয়ে করবো না। যে টপিক গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে, এগুলো নিয়ে প্র্যাকটিস করি। তাহলে তোমার যে বললাম যে ইংলিশে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো, ট্রান্সলেশন করব, অনুবাদ করব, বা রিট্রান্সলেশন করব, প্যাসেজ অ্যানালাইসিস করব, এটা আমরা কোন বিষয় নিয়ে করবো সেটা বলো। এই টপিক্সটার উপরে করা লাগবে স্যার, এই টপিক্স এই রিলেটেড। টপিক ইম্পর্টেন্ট লেখা রাখো। মানে বাংলাদেশে ফেয়ার, ইন্টারন্যাশনাল ফেয়ার, বাংলা হতো না, ইংলিশ হতো না, এগুলোর জন্য গুরুত্বপূর্ণ ওই টপিক গুলো নিয়ে কিন্তু আমরা ইয়ে করবো, অ্যানালাইসিস করতে চাই। স্যার এটা আমার ভালো কথা ইনিশিয়েটিভ হবে। স্যার একটা হ্যাঁ, একটা তাহলে রচনা শিখলে স্যার তোমরা আর এক্সট্রা করে খাতায় স্যার লেখা রাখো, প্রশ্ন করতে হবে না। খাতায় লেখা রাখো, খাতায় লিখে রাখো। কি আমরা ওই টপিক বেস টপিক বেস কি বলো, ফ্রি হ্যান্ড রাইটিং, মানে ট্রান্সলেশন আমি বা ফ্রি একদম পুরা চাঁদনি রাত, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এই সমস্ত আধ্যাত্মিকতায় না গিয়ে আমরা কি কাজ করব বলো? যে টপিক টপিকটা পড়লে আমার বাংলাদেশে গ্রামে টপিক বেস। তাহলে আমি ধরো এখানে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসাবে ধরো আমি কি কাজ করব সামনের দিকে, আমি আগে ওই যে অনুবাদের যে নিয়মগুলো আছে তোমরা জানো, নিয়মগুলো পড়ানোর পরে আমি এই কাজটা এইভাবে করব। ধরো এইখানে আমি খালি রাখবো, এখানে আমি আর দেবো না, খেয়াল করো। তো, হ্যাঁ, ধরো আমি কি কাজ করলাম,
ধরো আমি এই তো ক্লাসের মধ্যে ধরো আমি এটা লিখলাম অথবা শিক্ষা তোমার একটা আগে দিলাম, হ্যাঁ দেখো দিলে তুমি কি করলা, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসাবে শুনো কই গেল তো গণ- গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসাবে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, হ্যাঁ। তাহলে এজ পার্ট অফ দা কি বলো রিস্টোরিং ডেমোক্রেসি, এটা হলো বাংলাদেশের ডেমোক্রেসি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসাবে। তাহলে বেশ অংশ কিছু কি হিসাবে বলো তাহলে এটা হলো আমার সাবজেক্ট কি নেওয়া হয়েছে। তাহলে এটা দেখবে যে আমি নোট উদ্যোগ নোট এইটে একটা কথা বলবো, তোমরা 8টা নোট পড়া 10টা 12 11টা নোটের মধ্যে পড়াবো। ভার বাংলা বাক্যের শেষে যদি ভার প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে পারে, যা যেতে পারে, কাজটি করা হয়েছে, রাস্তাটি সংস্কার করা হয়েছে, একটা নবনির্মিত কমিটি গঠন করা হয়েছে, তাহলে এই ধরনের ভার প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে পারে, যা যেতে পারে, এগুলো হইলে আমরা সাধারণত একটিভ না প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার গ্রহণ করি বলো? প্যাসিভ। হ্যাঁ, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তাহলে সেভারাল মেজার্স অথবা ইনিশিয়েটিভস আমরা হ্যাভ বিন টেকেন বা হ্যাভ বিন আন্ডারটেকেন। তারপর বাকিগুলোতে দেখো যে টু স্ট্রেনথেন ভেরিয়াস কি বলো ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস ইন বাংলাদেশ, টু এস্টাবলিশ গুড গভর্নেন্স। এমন গুড রাখবা যে গভর্নেন্স। একটা কথা আমি সামনের দিকে বলে দেবো যে এত মানে অনুবাদে এত প্যারা নাই। তুমি এই বাক্যটা যে বললাম দেখবো যে আমরা ক্লাসগুলোতে সামনে আসার পরে দেখবা যে তুমি বাক্যটা বড় দেখতেছো, কিন্তু আমি বাক্য অত বড় দেখি নাই। আমি দেখছি আমারে যদি বলো যে তুমি আপনি এটারে কিভাবে ভাবছেন বাক্যটাকে, আমি শুধু ভাবছি আমি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসাবে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন এত কিছু না ভেবে আমি আগে সাবজেক্টের ভাবটা ধরে নিচ্ছি। দেখছো বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এতটুকু হলে আমি বুঝছি। এতটুকু পর্যন্ত যদি তুমি বোঝো তাহলে আর অনুবাদের সমস্যা নেই। সাবজেক্ট প্লাস ভার ব্যাপারে যদি প্রয়োজনীয় অবজেক্টটা পাওয়া যায়, আর অ্যাডভার্বিয়াল গুলো আমরা যে কোনো ইমিডিয়েট আগের ক্লাসটা করতে এমন কেউ এখানে আছে কিনা জি স্যার। করছে স্যার। বলো, তোমরা মিলতেছি কিনা কথাটা বলো। সাবজেক্ট জি প্লাস স্যার। ভার আর একটু বসানোর পরে যদি অবজেক্টটা পাই অবজেক্টটা বসাবো বাকিগুলা। তুমি যদি বলো সেভারাল মেজার্স অথবা ইনিশিয়েটিভস হ্যাভ বিন টেকেন, ঠিক আছে কিনা, এরপরে তুমি এই যে অ্যাডভার্বিয়াল গুলো আছে টু স্ট্রেনথেন ভেরিয়াস ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস ইন বাংলাদেশ, এটা যদি তুমি শুরুতে নিয়ে আসো অ্যাডভার্বিয়াল, খেয়াল করে দেখো, তুমি যদি বলো টু স্ট্রেনথেন ভেরিয়াস ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ইন বাংলাদেশ, সেভারাল মেজার্স হ্যাভ বিন টেকেন, as part of, আমি যদি এই আবার খুব খেয়াল করে দেখো সেভারাল মেজার্স হ্যাভ বিন টেকেন, একটুকু ঠিক রেখা, এতটুকু আমরা সবাই ঠিক রাখতে হবে। এছাড়া বাকিগুলা আমি টু এস্টাবলিশ গুড গভর্নেন্স, টু এস্টাবলিশ গুড গভর্নেন্স as part of restoring democracy, to strengthen various democratic institutions in বাংলাদেশ, এই যে তিনটা অ্যাডভার্বিয়াল পাইছি, এটা আর্ট পিচ করে আমার সুবিধা মতো বসাইলে বাক্যের অনুবাদ কি নষ্ট হবে কিনা বলো? নষ্ট হবে না। চন্টুরি। তাহলে আমি তোমাদেরকে আগামী কয়েকটা ক্লাসের মধ্যে আমি আগে আমরা যে কিভাবে অনুবাদটা করে ফেলতে পারি, যত বড় বাক্য দিয়ে দাও, অনুবাদ কোন বিষয় না, মাথার মধ্যে অনুবাদ খেলে প্রথমে মাথায়, তারপর তুমি বাক্য বাড়াই দিতে পারবা, ঠিক আছে? ধর আমরা যাত্রা শুরু করেছি, খেয়াল করে দেখো এই গত কয়েকদিন আগে কিন্তু আমরা যাত্রা শুরু করেছি, খেয়াল করে দেখো। আমি সকালে রুসাফাকে স্কুলে দিয়ে এসেছি, আমি রুসাফাকে স্কুলে দিয়ে এসেছি সকালবেলা, এরপরে বাক্যটা তুমি বাড়াইতে পারবা কিনা বল, বাড়াইতে থাকতে পারো। ইংলিশের সিস্টেম হলো সাবজেক্ট প্লাস ভার বসাই দিছো, তারপর প্রশ্ন করে উত্তর বসাইতে থাকো, টেস্ট হচ্ছে, আর কিছু না, মানে খুব আহামরি কিছু না। তো হাওয়েভার আমরা এইগুলা নিয়ে আমিও পড়াশোনা করতেছি আর কি নতুন করে তোমাদের সাথে, বুঝছো কিনা? কারণ আগের জ্ঞান তো কি হলো, আগের জ্ঞান কি করতে হইতেছে, রিসেট দেওয়া লাগছে, মানে দীর্ঘ সাধনার জ্ঞান, মানে সবগুলা কিন্তু আগে যে মানে প্যাটার্ন ছিল এই প্যাটার্ন থেকে পুরোপুরি নিজের উদ্ধার করতেছি তোমরা তোমাদের সাথে, ফলে আমার নতুন ফলে আমি যে কাজটা করতেছি আর খেয়াল করে দেখো। তো এইভাবে করে আমি এই মানে এই শব্দ এবং বাক্যগুলারে আমরা ইয়ে করবো আর কি, হ্যাঁ বুঝছো? বাক্যগুলাতে আমি ধরো প্রতিদিন যে কাজটা করব এরকম একটা একটা টপিক অ্যানালাইসিস করব। আবার ধরো কি তরুণ প্রজন্মের ভূমিকা জাতি গঠনের সম্ভাবনা, তাহলে আমরা তরুণ প্রজন্ম আমি এরকম ভোকাবুলারি গুলা দিলাম বাংলা থেকে ইংলিশ গুলা, হ্যাঁ ঠিক আছে? তারপরে কি বলো? এরপরে সাথে কি করব, সাথে ধরো তরুণ প্রজন্মের সৃজনশীল, আমি কিছু বাক্য তৈরি করে দিলাম, সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা জাতি গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তারা প্রযুক্তি ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই যে বাক্যগুলা মানে সাদামাটা বাক্যই হবে,
এটারে আবার ফেমাস আমরা কোটেশন ইংলিশে কিভাবে পিডিএফ ফাইল ভালো হতো স্যার, ফেমাস ধারার কোটেশন নিয়ে কোটেশন, আমার এই কোটেশন নিয়ে চাপ দিও না, এগুলো তোমরা একটু হেল্প করতে হবে। আমি শুধু এই তোমার এই কারণ আমার আরো সময় পাইলে আরো করতে পারতাম, কারণ এটা সময় সাপেক্ষ বিষয়, তো আমি খুব আবার ভয়েস টাইপিং এ চলতে হয়। ঠিক আছে, তো তোমরা একটু এই রিলেটেড ডেটা ডেফিনেশন কোটেশন গুলো একটু ইয়ে করো। আমার শুধু দায়িত্ব দাও যে সিচুয়েশনাল ভোকাবুলারি, ওই টপিক গুলোর সাথে ভোকাবুলারি, এবং এই নিয়ে কিছু বাক্য, মানে কিছু পয়েন্ট, বিশেষত আমি পয়েন্ট গুলার নাম হয়তো পয়েন্টে পয়েন্টে হয়তো আমি বাক্য দিতে পারবো আর কি, বুঝছো বিষয়টা? পয়েন্ট করে দিতে পারবো, এই পয়েন্ট গুলা ধরো এই রচনাতে আমি কি কি পয়েন্ট আনতে পারি, সেই পয়েন্টে আমি 2-3টা করে কথাটা বাক্য দিতে পারি। এটা করলে কি হবে বলো? ধরো এটাতে 10টা পয়েন্ট আমি ইনক্লুড করতে পারি, পয়েন্টের নামগুলো দিতে পারি, তাহলে তোমার কিন্তু পয়েন্ট তৈরির একটা ক্যাপাবিলিটি বাড়বে। ইয়েস, ইয়েস স্যার। তাহলে আমি প্রত্যেকটা 10-12টা পয়েন্ট দেবো, এবং পয়েন্টের সাথে সাথে যদি কোনো বাক্য মিল দিতে পারি সেটা দেবো, এবং এটা অনুবাদ করবো। ওকে, ইয়েস স্যার। ঠিক আছে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে শুরু হবে। আগামী ক্লাসে আমি ইয়ে করবো, আর তোমার কোন বইটা নিতে পারি ইংলিশের জন্য, রেফারেন্স বই? ইংলিশে কোনটা? তোমরা তো এখন বাংলাদেশে কি অবস্থা বলো, দুইটা বলো, তোমরা ভালো বলতে পারবা, দুইজন সাজেশন করো। অ্যাসুরেন্স। এসুরেন্স আর বা প্রিসেপ্টরস একটা বই আছে, দেখবা যে ওটা অনুবাদের জন্য ভালো। দেখো তারপরে অনুমতি নিও, এরপরে ওভারঅল এই প্র্যাকটিস শিট গুলো ভালো সাপোর্ট দেবে ইনশাআল্লাহ তোমার। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আর কোনো কথা আছে কিনা? আমি আবার বললাম তোমাদেরকে একটা একটু রিকোয়েস্ট স্যার করি, সর্বশেষ কথা হলো, ডকুমেন্ট ফাইল দিলে সর্বশেষ ভালো হয় কথা স্যার, শোন। পিডিএফ না দিয়ে হ্যাঁ, ডকুমেন্ট ফাইল দিলে ভালো হয়। আচ্ছা, পিডিএফ ডক ফাইল দুইটা না দেবো, দিয়ে ডকুমেন্ট। হ্যাঁ, দুইটা দিয়ে দেবো। শোনো, আর একটা কথা বললো আর কি, কষ্ট হইলো মানে এই সময়টাতে, টাইমটা কিন্তু চেঞ্জ হবে 8:30টায় বাংলাদেশ টাইমে, 8:30টায়। 8:30টায় সমস্যা? ঠিক আছে। না স্যার, ওকে, 8:30টায়। এখন আচ্ছা, স্যার 9টা হলে একটু সুবিধা হয়, 8:30 না। 9টা হলে সুবিধা হয় স্যার, 8:30টা একটু তাড়াতাড়ি হয়ে যায় স্যার। কি আমাদের কথা? লাইব্রেরি থেকে তো স্যার, লাইব্রেরি স্যার থেকে আচ্ছা এখন স্যার ঠিক তো আছে, ঢাকা 9টা। তো শোনেন শোনেন, 8:45 কেন, 8:45, স্যার 9:30 হইলে ভালো হয় 9টা স্যার। দেন স্যার, স্যার 9টা দেন, ওরে তাহলে আমাদের লাইব্রেরি থেকে এসে পড়তে পারবো। আচ্ছা দাও, 8:45 লিঙ্ক দেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, স্যার ইয়েস আমরা স্যার। লাইব্রেরিতে থাকি, এসে পড়া যায়, মানে 9টার ঠিক দিকে আছে। হলে আচ্ছা সুবিধা হয় একটু। যারা লাইব্রেরিতে থাকে আচ্ছা, ঠিক তাদের আছে, জন্য স্যার 9টা হলে সুবিধা স্যার। ওকে, ডান ডান ডান, 8:45 লিঙ্ক দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, ইয়েস স্যার। আসসালাম। ওকে, ঠিক আছে স্যার, তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাস, আগামী ক্লাসে শুরু করবো, মনে রাখবো যে আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে, অর্থাৎ আমরা কোন টপিকের জন্য কতটুকু, মানে এটা আমার অতি গুরুত্বপূর্ণ একটা অংশ। গুরুত্বপূর্ণ অংশ তোমার বলে রাখি, থিমেটিক কোশ্চেন, আমার টার্গেট কত নম্বর, কত পাইতে হবে, কত মিনিট সময়ের মধ্যে, এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যে কাজটা ভুল করি পরীক্ষার হলে, এখান থেকে আমার ক্লাস শুরু হবে ইয়েস ইনশাআল্লাহ। স্যার, আল্লাহ হাফেজ। টাইমটা মেনটেন। ইয়েস স্যার। টাইম ম্যানেজমেন্ট এবং আমি আগামী ক্লাসে টাইম দিয়ে দেবো, প্রত্যেক বিষয়ে তুমি টাইম ঠিক করে নিবা, মনে রাখবা পরীক্ষা। আচ্ছা, তোমার লাস্ট কথা বলে রাখি, জলবায়ু পরিবর্তনের কারণ কি, এটা নিয়ে তুমি কয় পৃষ্ঠা লিখতে পারবা বলো, কয় পৃষ্ঠা তুমি অ্যানালাইসিস করে লিখতে পারবা বলো? অনেক লেখা স্যার যাবে। লেখা যাবে অনেক, 40 পেজ। কিন্তু পয়েন্ট আচ্ছা, ঠিক থাকবে না। এবার না না, ধরো অ্যানালাইসিস পড়াশোনা করে কত পৃষ্ঠা, ধরো আমি তোমার 2 দিনই সময় দিলাম, কতটুকু লিখতে পারবা বলো? 40 পেজ স্যার। 5-7, আচ্ছা ধরো 5-7 পৃষ্ঠা তো লিখতে পারো, কিন্তু শোনো, জলবায়ু পরিবর্তনের কারণ কি, এটার জন্য 5-এ নাম্বার দিয়ে আছে 1 নম্বর। এবার বলো কয় পৃষ্ঠা লিখবা? স্যার 5 লাইন। সর্বোচ্চ 3 লাইন স্যার। 3 লাইন সর্বোচ্চ। আমার আমার 5 লাইন স্যার সর্বোচ্চ। ডু ইউ হ্যাভ গট মাই পয়েন্ট? তুমি কি পয়েন্টটা ধরতে পারছো? জি স্যার। জি স্যার, আমাদেরকে এটা গুরুত্বপূর্ণ। নাম্বার অনুযায়ী সময় মানে বরাদ্দ করতে গিভেন হবে। নাম্বার। এবার শোনো, ইংলিশে আমরা নিজেদের ধ্বংস করে আছি কিভাবে জানো? থিমেটিক কোশ্চেনে আমি তো হাতে পায়ে ধরে বলি 45 মিনিট টাইম, পারি নাই ওই যে চোরামি করে যেভাবে লেখার সিস্টেম শিখিয়ে দেবো, চোরাই পন্থায় যাবো, কিন্তু আমি 45 মিনিটের পরে যাবো না ভাই। এই কাজটারে কি করে জানো কিনা, আমরা 1.5 ঘন্টা কই আসি। এমন কেউ ভুক্তভোগী আছে কিনা বলো? 1.5 ঘন্টা কই আইসা তারপরে রচনা হাতড়াইতে আছো। হ্যাঁ, রচনার মধ্যে দেখবা যে আর কুল কিনার পাইতেছে না, তুমি তো জুলুম নিজের উপরে করছো। 30 নম্বরের জন্য 1.5 ঘন্টা খুঁজছো, আর 50 নম্বরের জন্য তুমি দিতেছো আধা ঘন্টা, জুলুম হয়ে গেল না? তো আমি এটা টাইম ম্যানেজমেন্টটা দিয়ে দেবো, এই টাইমের মধ্যে যা পারি তা লিখবো, বাংলায় লিখবো, বাংলারে আমার সোনার বাংলায় ইংলিশে লিখবো, কিন্তু তারপরে আমি টাইম দেবো, টাইমকে ওভারকাম করবো না। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক ইনশাল্লাহ। স্যার তো ফার্স্ট ক্লাস কি স্যার অনেকক্ষণ ট্রান্সলেশনে হবে?
হ্যাঁ ধারাবাহিক ম্যানেজমেন্ট ফ্রি টাইম হ্যান্ড রাইটিংটারে ইমপ্রুভ করবো, এগুলোর আমি আগাই নিতেছি ইনশাল্লাহ। তোমাদের এই টপিকগুলো অ্যাড করবো তাওয়াক্কাল আল্লাহ আগামী বৃহস্পতিবার, তাই না? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। স্যার আপনার ক্লাসটা ওকে, কবে হবে? রবি মঙ্গল বৃহস্পতিবার যেখানে থাকো শুধু তুমি সংযুক্ত থাকবা, কান দিয়ে শুনবা, দেখবা যে একটা আধ্যাত্মিক উন্নয়ন হবে, কিন্তু এটা কিন্তু একটা প্রভাব আছে কথার। ইনশাল্লাহ। Yes, sir. ইন্না মিনাল বায়ান ইলা সিহরান, নিশ্চয় মানুষের কথায় জাদু আছে। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাবে শেকওয়ার একটা বিখ্যাত লাইন, প্রথম লাইনটা আল্লামা ইকবালের, শেকওয়া আর জবাবে শেকওয়া, দিল সে জো বাত নিকালতি হয় আসর রাখতি হয়। মনে রাখবা, যদি কেউ তোমার সামনে হৃদয় থেকে কোনো কথা তোমারে বলেন, তোমার উপর এটার প্রভাব পড়বেই। তো ক্লাসগুলো নেওয়ার সময় আমরা কথা বলি একদম হৃদয় থেকে, এবং একটা হৃদয় উজাড় করে কথা বলা হয়, এরপর এটা একটা প্রভাব আছে। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। স্যার স্লাইডের যে পিডিএফটা এটা কি আমরা পাবো? এই যে বকরবালায় দিয়ে রাখবেন। শোনো শোনো, এগুলো তোমাদের জন্য। আমি বললাম না, আমার এখন খাটাখাটি, আমার নতুন করে আবার পড়াইতে হবে আর কি, এগুলো সমস্যা। নতুন করে আবার আপনি আগে যে সবই রচনা সংশোধন, স্যার একটা সবই ফাইল দিচ্ছেন না সংশোধন। স্যার, ওটাতে সমস্যা আছে স্যার। শোনো, আমি ওটা আবার স্যার ওই বললাম, আগের লেকচার দিয়ে মানে এই বিসিএস তোমাদের 46-এ উত্তরানো সম্ভব না, সরি। অতএব গতানুগতিক লেকচার দিয়ে পারবো না আমি, এটা তোমাদের সাথে 2 নাম্বারই করা হবে। ঠিক আছে, আগের স্যার যেগুলা এটা কি মুখস্থ, শোনো, আগের মুখস্থ 40 লেকচারের সুবিধা ছিল। শোনো, এটা অনেক 46 নতুন পড়াইতে গেলে অনেক প্রয়োজন, কষ্ট আপনি একটু করতে সময় হয়। নেন স্যার, তাও আমাদের জন্য না না, বেস্ট আউটপুটটা এটা দেন এটা স্যার। বিশ্বাস করো কিনা, তুমি আগের লেকচার চালু করলে, আগের লেকচার দিয়ে পড়াইলে আমি তোমাদেরকে 2 নাম্বারই করবো, তোমাদের সাথে 2 নাম্বারই হবে। বিশ্বাস হয় না? জি জি স্যার। স্যার। স্যার আগের লেকচারের সুবিধা হলে মুখস্থ আছে, ধরো চালাই দেওয়া যায় প্রস্তুতি ছাড়া, কিন্তু এখন নতুন করে চালাইতে হবে আর কি। ঠিক আছে, স্যার কোশ্চেন আল্লাহ প্যাটার্ন কি হাফেজ। 45 এর মতো হবে? আমার মনে হয় না, প্যাটার্ন একই রকম হবে, কিন্তু এই যে টপিক গুলো চেঞ্জ হবে আর কি। ঠিক আছে, ওকে ইনশাল্লাহ, রচনার তাহলে জন্য আপনি বৃহস্পতিবার একটু দেখা। সময় নেন স্যার, আমাদের স্যার বেস্টটা হ্যাঁ দেন স্যার ইনশাল্লাহ আপনার। ইনশাল্লাহ 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 আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। সালাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।